ওকে, সো আমাদের এখানে স্টেটস অফ ম্যাটার চলছিল, আজকে সেটাই কন্টিনিউড হবে। অ্যাজ পার আই রিমেম্বার আমাদের লাস্ট দিন বোধহয় অ্যাভোগ্যাড্রোস ল অবধি হয়েছিল। অ্যাভোগ্যাড্রোস ল এর পরে কি আর কিছু হয়েছিল আমাদের, একবার কনফার্ম করবে আমাকে, নাকি ওটাই লাস্ট ছিল? অ্যাভোগ্যাড্রোস ল ওয়াজ দ্য লাস্ট টপিক, রাইট, যেটা আমরা কভার করেছিলাম। ওকে, সো হ্যাঁ, অ্যাভোগাড্রোসটাই লাস্ট হয়েছিল, বাট ওটা আমি যেটা করতে পেরেছিলাম দ্যাট ওয়াজ টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটির মধ্যে রিলেশন, সেটা আগে ছিল। ঠিক আছে, তো আজকে হেডিং দাও। সিস্টেম দেখে কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল, কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। বয়েলস ল অ্যান্ড চার্লস ল, চার্লস ল। ঠিক আছে, এদের কম্বিনেশন তো কীভাবে হবে কম্বিনেশনটা? দেখো, অ্যাকর্ডিং টু বয়েলস ল, বয়েলসের সূত্রানুযায়ী, অ্যাকর্ডিং টু বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু কী হয়? 1/p, মানে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, তাই তো? এটাকে আমি ইকুয়েশন 1 দিচ্ছি বা রিলেশন 1 দিচ্ছি। আর অ্যাকর্ডিং টু চার্লসেস ল, ভি প্রপোর্শনাল টু কী হবে? টি। তো ভি প্রপোর্শনাল টু 1/p আর ভি প্রপোর্শনাল টু টি দুটোকে কম্বাইন করলে কী পাচ্ছি আমরা? ভি প্রপোর্শনাল টু টি/পি। তো এখান থেকে যদি আমরা একটা কনস্ট্যান্ট নিই প্রপোর্শনাল টুকে সরিয়ে, প্রপোর্শনাল টুকে সরালে একটা কনস্ট্যান্ট আসবে, অ্যান্ড দ্যাট কনস্ট্যান্ট উইল বি সে কে। ওকে, টি/পি, যেখানে ব্র্যাকেটে আমাদের লিখতে হবে ওয়্যার কে ইজ proportionality constant, k is proportionality constant, সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে পিভি ইকস টু কি আসছে, পিভি/টি ইকস টু কি আসছে? কে। তো আমি ধরে নিচ্ছি ওয়েন, যখন প্রেশার হচ্ছে P1, ভলিউম হচ্ছে V1 আর টেম্পারেচার হচ্ছে T1, তখন রিলেশনটা কি আসবে? P1 V1/T1 ইকুয়ালস টু কে। আর যখন P ইকুয়ালস টু P2, V ইকুয়ালস টু V2 আর T ইকুয়ালস টু T2, তখন রিলেশনটা কি আসছে? P2 V2/T2 ইকুয়ালস টু কে। তো এটাও ইকুয়ালস টু কে, এটাও ইকুয়ালস টু কে, দুটোকে কম্পেয়ার করতে পারি আমরা। কম্পেয়ার করলে কি চলে আসবে? P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। নাও সি, অন্তত এটা আমাদের কাছে নতুন কোনো জিনিস নয়। কেন নতুন কোনো জিনিস নয়? দ্যাটস বিকজ আমরা আগে যখন সেই বেসিক কনসেপ্টের চ্যাপ্টারও করেছি, ভলিউম ক্যালকুলেশন বা মাস ভলিউম ক্যালকুলেশন, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো করে নিতে হতো। যেমন তোমার যদি মনে থাকে, আমি যখন তোমাদেরকে ওই মাস ভলিউম ক্যালকুলেশন করিয়েছিলাম, দ্য ভেরি ফার্স্ট প্রবলেম হুইচ ইজ সলভড, ইট ওয়াজ রিলেটেড টু হাইড্রোজেন। একটা গ্যাস বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে ফিল করা হচ্ছিল, তখন দেখবে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। তো এটা আমাদের কাছে নতুন কিছু নয়, বাট যাই হোক, করে রাখতে হবে। করে নাও সবাই। I don't know why মাউসটা ফার্স্ট করতে হবে।
ওকে, ফিক্সড। চলো, হয়ে গেছে এটা লেখা। তাহলে আর এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে পিভি ইকুয়ালস টু কেটি। ওকে, লিখে রাখো, পিভি ইকুয়ালস টু কেটি। আচ্ছা, নেক্সট লেখো, ইকুয়েশন ফর আইডিয়াল গ্যাস। ইকুয়েশন ফর আইডিয়াল গ্যাস, আদর্শ গ্যাসের সমীকরণ। ইকুয়েশন ফর আইডিয়াল গ্যাস, যেটাকে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলে জানি। ঠিক আছে, তো ওটা কিভাবে আসবে দেখো, তিনটে ল কম্বাইন করে এটা আসে, এটাও তোমাদেরকে আমি আগে করিয়ে দিয়েছি। কি কি ল? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু বয়েলস ল। অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা কি জানি? ভি প্রপোর্শনাল টু 1/p। আর অ্যাকর্ডিং টু চার্লস ল, ভি প্রপোর্শনাল টু কি হয়? টি। অ্যান্ড লাস্টলি অ্যাকর্ডিং টু হচ্ছে অ্যাভোগাড্রোস ল। ভি প্রপোর্শনাল টু স্মল এন, তাই তো? তো এই ইকুয়েশন রিলেশন 1, রিলেশন 2 অ্যান্ড রিলেশন 3, এই তিনটেকে যদি আমরা কম্বাইন করি, কম্বাইনিং 1, 2 এবং 3 নম্বর সমীকরণের সমন্বয় পাই, কম্বাইনিং ইকুয়েশন 1, 2 অ্যান্ড 3, তিনটেকে কম্বাইন করলে কি পাচ্ছি আমরা? ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি। প্রপোর্শনাল টু উঠে গেলে ওখানে কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে, কে এন টি বাই পি। তো যদি পিটাকে ওদিকটায় মাল্টিপ্লাই করে দিই, কী হয়ে যাবে? ইট উইল বিকাম পিভি ইকুয়ালস টু এন কে টি। কী চলে এলো? পিভি ইকুয়ালস টু এন কে টি। লিখে নাও, পিভি ইকুয়ালস টু এন কে টি। ঠিক আছে, এবার এটা লেখার পর তোমাদেরকে একটা লাইন লিখতে হবে যে কেন আমরা কে না লিখে এরপর থেকে ক্যাপিটাল আর লিখবো। ওকে, তো লেখো, experimentally it is found that the value of k for 1 mole of any gas is the same. The value of k for 1 mole of any gas is the same. So it is denoted by capital R. Which is known as universal gas constant. Or ideal gas constant. ঠিক আছে, তাহলে ফর্মুলাটা তাহলে কি হয়ে গেল? এখান থেকে ফর্মুলাটা হয়ে গেল হচ্ছে পিভি ইকুয়ালস টু এনকেটির জায়গায় হয়ে গেল পিভি ইকুয়ালস টু এনআরটি। কি হয়ে গেল? পিভি ইকুয়ালস টু এনআরটি। লিখে নাও, পিভি ইকুয়ালস টু এনআরটি। ওকে, এবার কোশ্চেন লেখো, বাংলা হচ্ছে আদর্শ গ্যাস কি? তোমরা লেখো হোয়াট ইজ অ্যান আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তো খুব সহজে যদি তোমাদেরকে বলি, যারা এই আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে মেনে চলবে তারাই হচ্ছে আইডিয়াল গ্যাস। ঠিক আছে, তো লেখো গ্যাস হুইচ ওবেজ দ্য ইকুয়েশন অফ স্টেট, the equation of state
ব্র্যাকেটে লেখো পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি under all conditions, under all conditions, under all conditions is called an ideal gas, is called an ideal gas. ঠিক আছে? আচ্ছা, সঙ্গে সঙ্গে এটাও লিখে রাখো প্যারা চেঞ্জ করে, but in reality there is no such gas, but in reality there is no such gas which perfectly obeys ideal gas. But in reality there is no such gas which perfectly obeys ideal gas equation under all conditions, under all conditions, under all conditions. তার মানে আমরা বলতে পারি তো যে এই আইডিয়াল গ্যাসের যে কনসেপ্টটা দ্যাট ইজ টোটালি হাইপোথেটিক্যাল। ঠিক আছে, ঠিক আছে, তো লিখে রাখো therefore the concept of ideal gas, the concept of ideal gas is a hypothetical concept, hypothetical concept. ঠিক আছে, তলায় সেই সঙ্গে একটা নোট দিয়ে রাখো, নোট। ঠিক আছে, কি নোট? তাহলে আমি কি বললাম যে সমস্ত কন্ডিশনে মোটেই কোনো গ্যাসই টোটালি আইডিয়ালি বিহেভ করে না, বাট দেয়ার আর সাম পার্টিকুলার কন্ডিশনস। তো স্যার কী কন্ডিশন? দুটো কন্ডিশন মনে রাখবে, একটা হচ্ছে প্রেশার, খুব লো প্রেশার হতে হবে। ঠিক আছে, ভেরি লো প্রেশার, ভেরি লো প্রেশার, আর হাই টেম্পারেচার, লো প্রেশার আর হাই টেম্পারেচার। এই সময় এই ভেরি লো প্রেশার আর হাই টেম্পারেচার এই সময় যে কোনো গ্যাসই কিন্তু আইডিয়াল বিহেভিয়ার শো করে। তাই লিখে রাখো নোট দিয়ে, ইট হ্যাজ বিন ফাউন্ড এক্সপেরিমেন্টালি দ্যাট, ইট হ্যাজ বিন ফাউন্ড এক্সপেরিমেন্টালি দ্যাট, it has been found experimentally that gases behave nearly ideally at very low pressure and high temperatures, ঠিক আছে? তাহলে অন্য যে কন্ডিশনে যাই হোক না কেন, অ্যাটলিস্ট এই কন্ডিশনটা যখন হয় লো প্রেশার আর হাই টেম্পারেচার, তখন কিন্তু সব গ্যাসই প্রায় আইডিয়াল বিহেভিয়ার করে। ঠিক আছে, আইডিয়াল বিহেভিয়ার শো করে, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ রিয়েল গ্যাস, হোয়াট ইজ রিয়েল গ্যাস কী বলো তো? এটা উদাহরণ দিই তোমাদেরকে। আইডিয়াল কথাটার মানে কি জানো তো? ধরো একটা ছেলেকে বললাম আমি তোমার আইডিয়াল ছেলে, এর মানে কি? সে সিনেমা দেখতে যায় না, সে অন্য কোনো কাজ করে না, সে সারাদিন শুধু পড়াশোনাই করে যাচ্ছে। টিচারদের চোখে আইডিয়াল স্টুডেন্ট, সারাদিন শুধু পড়াশোনা করে। এটা প্র্যাকটিক্যালি পসিবল যে তার আর অন্য কোনো অ্যাক্টিভিটিস নেই, সে গেম খেলে না, সে সিনেমা দেখে না, সে বিড়ি খায় না, সে শুধু পড়াশোনা করে? এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল ছেলেমেয়ে বলতে সবাই এটা এক্সপেক্ট করে, বাট দ্যাট ইজ নট পসিবল। রিয়েলিটি অন্য কিছুই হয়। রিয়েলিটি হতে পারে সে হয়তো পড়তে না গিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যায়, তার কোনো না কোনো একটা সাইড এন্টারটেনমেন্ট থাকবেই। সে গান শুনতে ভালোবাসে, সে পড়ার নাম করে ইউটিউবে গান শোনে, তো কিছু না কিছু একটা ডেভিয়েশন তার থাকবেই। সেরকমভাবেই কোনো গ্যাসে কিন্তু পারফেক্টলি আইডিয়াল হতে পারে না। ঠিক আছে, আন্ডার অল কন্ডিশনস কখনই কোনো একটা গ্যাস পারফেক্টলি আইডিয়াল হতে পারে না। বাট যখন এই কন্ডিশনটা আসে তখন প্রায় সব গ্যাসই আইডিয়াল বিহেভিয়ার শো করে। আইডিয়াল বিহেভিয়ার শো করা মানেটা কি? মানে হচ্ছে এই ইকুয়েশনটাকে ফলো করতে হবে, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার স্যার রিয়েল গ্যাস কাদেরকে বলা হয়? রিয়েল গ্যাস মানে হচ্ছে যারা আইডিয়াল নয়। কখন আইডিয়াল নয়? ইভেন হোয়েন এই কন্ডিশনটা যখন অ্যারাইজ করে তখনও ওরা এই পিভি ইকুয়ালস টু এনআরটি রিলেশনটাকে মেনে চলে না। আন্ডার লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার যখন প্রায় সব গ্যাসই আইডিয়াল বিহেভিয়ার দেখায়, এই গ্যাসগুলো তখনও আইডিয়াল বিহেভিয়ার দেখায় না। তার মানে কখনোই দেখাবে না, তাদেরকে বলা হয় রিয়েল গ্যাস। ঠিক আছে, তার মানে যারা এই পিভি ইকুয়ালস টু এনআরটিকে কখনোই ওবে করে না, তাকে মানে ডাজ নট ওবে দিস পিভি ইকুয়ালস টু এনআরটি ইকুয়েশন ফর ইন এনি কন্ডিশন, দোজ গ্যাসেস আর কল্ড রিয়েল গ্যাসেস। তো লিখে রাখো, gases which do not obey the equation of state, gases which do not obey the equation of state, ব্র্যাকেটে লেখো PV equals to nRT, PV equals to nRT in any condition, তবে না তোমার রিয়েল গ্যাস যদি হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট এই কন্ডিশনে আইডিয়াল বিহেভিয়ার দেখাতে হবে, এটা ভুল বলছিলাম।
তো ইন এনি কন্ডিশন except at very high temperature and very low pressures. Do not obey the equation of state bracket PV equals to nRT in any condition except at very high temperatures and very low pressures are said to be real gases. ঠিক আছে, তলায় স্টার দিয়ে একটা কথা লিখে রাখো, অল ন্যাচারালি অকারিং গ্যাসেস আর রিয়েল গ্যাসেস। অল ন্যাচারালি অকারিং গ্যাসেস আর রিয়েল গ্যাসেস মানে প্র্যাকটিক্যালি ন্যাচারালি তোমরা যে গ্যাসেসগুলো পাও চারদিকে সেগুলো সবই কিন্তু রিয়েল গ্যাস, তারা সবসময় রিয়েল বিহেভিয়ার দেখায়। মানে কি, এই কন্ডিশনটা ছাড়া মোটামুটি সবসময় ওরা কিন্তু আইডিয়াল বিহেভিয়ার দেখায় না। ওকে, চলো, দ্যাটস ইট। মুছলাম। হেডিং দাও নেক্সট, ডাইমেনশন অফ আর। ডাইমেনশন অফ আর মানে এই যে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট তার মাত্রা বা ডাইমেনশন বার করবো, তো সেটা কী করে সম্ভব? দেখো, যাই করবে এগুলো সবসময় কিন্তু এই ফর্মুলা থেকেই করবে, পিভি ইকোয়ালস টু এনআরটি, এর বাইরে কিছু হবে না। এখান থেকে আর ইকোয়ালস টু কী হবে, এই আর এর ডাইমেনশন বলো, ইউনিট বলো, সিগনিফিকেন্স বলো, সবই এখান থেকেই আসবে। তো পিভি ইকোয়ালস টু এনআরটি, তাহলে আর ইকোয়ালস টু কী হবে? আর ইকোয়ালস টু হবে হচ্ছে পিভি বাই এনটি। তো পি এর জায়গায় কী বসবে? পি এর জায়গায় বসবে হচ্ছে প্রেশার, মানে পি মানে হচ্ছে বেসিক্যালি প্রেশার। আচ্ছা, এভাবেই থাকুক, পি ইন্টু ভি। ঠিক আছে, একটা কথার উত্তর দাও, আমরা কি জানি না যে প্রেশার কাকে বলে? অবভিয়াসলি আমরা ফিজিক্সে পড়েছি, প্রেশার ইকোয়ালস টু হচ্ছে নর্মাল ফোর্স পার ইউনিট এরিয়া, মানে ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করলে আমরা প্রেশার পাই। তাহলে প্রেশারের জায়গায় লিখে দিচ্ছি ফোর্স বাই এরিয়া ইন্টু ভলিউম ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস ইন্টু টেম্পারেচার, তাই তো? আচ্ছা, এই যে ভলিউম মানে কি হয়? ভলিউম মানে বেসিক্যালি তিনটে ডাইমেনশন, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। আর এরিয়া মানে কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আমি বলতে পারি যে ভলিউম বাই এরিয়া যদি করি, মানে ধর এরকম ব্যাপারটা হয়েছে, ভলিউম ইকোয়ালস টু হচ্ছে এল ইন্টু এল। কীভাবে বোঝাই বলো তো এটা? ধরো একটা এরকম কিউবিক এরিয়া, এটা ধরো কিউব, ঠিক আছে? তো কিউবের তো লেন্থ ব্রেথ হাইট সব সেম হয়, লেন্থ এল, ব্রেথ এল, হাইটটাও এল। তাহলে এর ভলিউম কত হবে? এর ভলিউম হবে হচ্ছে এল ইন্টু এল মানে এল কিউব। আর এর যে কোনো একটা সারফেসের এরিয়া কত হবে? এরিয়া হবে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ বা ব্রেথ ইন্টু হাইট বা লেন্থ ইন্টু হাইট, এল স্কোয়ার। তো তাহলে ভলিউম বাই এরিয়া করলে কি আসবে? ভলিউম বাই এরিয়া করলে আসবে হচ্ছে এল কিউব বাই এল স্কোয়ার, মানে একটা এল পড়ে থাকবে কেটে গিয়ে। সেখানে দেখো ভলিউম বাই এরিয়া হয়ে গেছে, তাহলে মানে কি একটা লেন্থ পড়ে থাকবে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি তো যে এফ ইন্টু এল ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস ইন্টু টেম্পারেচার, অবভিয়াসলি। আচ্ছা, এবার বলো ফোর্সের, এবার যদি ডাইমেনশন বার করি আমরা, ডাইমেনশন অফ আর ইকুয়ালস টু ফোর্সের ডাইমেনশন ইন্টু লেন্থের ডাইমেনশন ডিভাইডেড বাই নাম্বার অফ মোলসের ডাইমেনশন আর টেম্পারেচারের ডাইমেনশন, তাই তো? তো কার জানা আছে যে ফোর্সের ডাইমেনশন কী হয়? আমরা সবাই জানি ফোর্সের ডাইমেনশন কী হয়। ফোর্সের এটাকে আরেকটু ছোটো করা যেতে পারে, আরেকটু ছোটো করতে পারি আমরা, কী হয় বলো তো? ঠিক আছে, দরকার নেই। তো ফোর্সের হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? আর লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস। তো তোমাদেরকে বলে রাখি, নাম্বার অফ মোলসের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এন, হ্যাঁ? আর টেম্পারেচারের ডাইমেনশন তোমরা জানো কিনা জানি না, জানো আশা করি, ক্যাপিটাল থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো ক্যাপিটাল থিটা লুকস লাইক দিস, ওয়েট, ক্যাপিটাল থিটা হচ্ছে, একটু বড়ো করে দেখাচ্ছি, এত বড় তো হয় না, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। আগে আমি বলেছিলাম এটা সে ওমনিট্রিক্সের মতো দেখতে হয় বলেছিলাম, এরকম টাইপের। ওকে, সেই হচ্ছে ক্যাপিটাল থিটা। আর তো দরকার নেই এরকম করার, নর্মালি যেরকম তোমরা থিটা ড্র করো একটু বড়ো করে দেবে, তাহলেই হবে থিটা, ঠিক আছে? তো স্যার এটা মাল্টিপ্লাই করলে কী হবে? মাল্টিপ্লাই করলে উপরে আসছে হচ্ছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে আসছে হচ্ছে n ইন্টু থিটা। তো এখন তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে এই ডাইমেনশন অফ আর এটা কি আসছে? তাহলে এটা আসছে হচ্ছে m l স্কোয়ার টি টু দি পাওয়ার -2 n ইনভার্স থিটা ইনভার্স, তাই তো? এটা তো এলো। আচ্ছা, এই যে উপরে যা এসছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা কিসের ডাইমেনশন জানো তো? এটা হচ্ছে ডাইমেনশন অফ এনার্জি, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমেনশন অফ এনার্জি বাই নিচে কি আছে? ডাইমেনশন অফ মোল ইন্টু টেম্পারেচার, ডাইমেনশন অফ টেম্পারেচার, ঠিক আছে? আমি কেন ল্যাঙ্গুয়েজে লিখছি বলছি। তার মানে আমি বলতে পারি যে বেসিক্যালি এই যে আর জিনিসটা, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, সেটা কিছুই না, দ্যাট ইজ ওয়ার্ক
পার কেলভিন, কেলভিন কেন বলছি, ওই যে টেম্পারেচার রয়েছে সেই জন্য। ওয়ার্ক পার, ল্যাঙ্গুয়েজে লিখছি, ওয়ার্ক পার কেলভিন পার মোল অফ এ গ্যাস, ঠিক আছে, প্রতি কেলভিন এবং প্রতি মোলে কার্য। ওয়ার্কও লিখতে পারো, এনার্জিও লিখতে পারো, কারণ ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ওয়ার্ক এনার্জি সব কিছুরই ডাইমেনশন। ইনফ্যাক্ট ফিজিক্সে আমাদের এই চ্যাপ্টারটাই চলছে এখন, ওয়ার্ক পাওয়ার এনার্জি। আমরা দেখেছি অলরেডি যে ডাইমেনশন অফ ওয়ার্ক কী হয়, ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তো ডাইমেনশন তো হলো, এবার আমরা ইউনিট বার করব। ডাইমেনশন যেরকম হলো, এবার আমরা ইউনিট বার করব। ঠিক আছে, তো লিখছি ইউনিটস অফ আর, আর এর একক সমূহ, ইউনিটস অফ আর, আর এর একক সমূহ। দেখো আমাদের এই যে ফর্মুলাটা পিভি, আমি আবারও বলছি, আমাদের যা ইউনিট বলো ডাইমেনশন বলো সব এই ফর্মুলা থেকেই আসবে। এই যে পিভি ইকোয়াস টু এনআরটি, সেখান থেকে আর ইকোয়াস টু কী হবে, আর ইকোয়াস টু হবে হচ্ছে পিভি বাই এনটি, তাই তো, পিভি বাই এনটি। তো তার মানে উপরে হবে প্রেশারের ইউনিট ইন্টু ভলিউমের ইউনিট ডিভাইডেড বাই মোলের ইউনিট ইন্টু টেম্পারেচারের ইউনিট। আচ্ছা, একটা কথা আমি একটু এখান থেকে বলেই রাখতে চাই, সেটা হচ্ছে একটু আগেই আমরা দেখলাম যে উপরে আরেকটা জিনিসও এসেছিলো, কী এসেছিলো, এনার্জি বা ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক বাই এনটি। স্যার এটা কেন হলো, কারণ আমরা জানি অলরেডি যে ওয়ার্ক ইকোয়াস টু হচ্ছে প্রেশার ইন্টু ভলিউম। আর যদি এটা না জানো তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট আর এই চ্যাপ্টারটা শেষ হওয়া মাত্রই আমি তোমাদেরকে থার্মোডাইনামিক্সে ক্লাস শুরু করাবো, তখন আমি ওখানে ডিটেলসে বলবো যে কেন প্রেশার। দেখো বেসিক্যালি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট যদি ওয়ার্ক হয়, তো ফোর্সকে আমরা কি লিখতে পারি, প্রেশার ইন্টু এরিয়া ইন্টু লেন্থ। তো এরিয়া ইন্টু লেন্থকে আমরা কি লিখতে পারি, ভলিউম। তাহলে প্রেশার ইন্টু ভলিউম কী হবে, ওয়ার্কই তো হবে। ওই জন্যই আমি এটাও লিখতে পারি। তো এই জন্য তোমরা আর এর ইউনিট দুভাবে বার করতে পারো, প্রেশারের ইউনিট, ভলিউমের ইউনিট, নাম্বার অফ মোলস, টেম্পারেচারের ইউনিট সব আলাদা আলাদা করে বসিয়ে করতে পারো, বা শুধু এই পিভির জায়গায় ওয়ার্কের ইউনিট বসিয়ে দিতে পারো, নিচে নাম্বার অফ মোলস আর টেম্পারেচারের ইউনিট বসাতে পারো, তাহলেও তোমাদের ইউনিট বেরোবে। ঠিক আছে, তো আমি কয়েকটা ইউনিট একটু আগে থেকে বলে রাখছি, যেমন ধরো এসআই ইউনিট। ঠিক আছে, এসআই ইউনিট যদি আমি বলি, তো এসআই ইউনিটটা কী করে বেরোতে পারে, দেখো ওয়ার্কের ইউনিট কী হয়, ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, তাই তো। আর নাম্বার অফ মোলসের ইউনিট কী হয়, নাম্বার অফ মোলস হচ্ছে মোল। আর টিটা কী হবে, এসআইতে কেলভিন। তাহলে কী হলো এটা, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো। কী হলো, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এইটা একটা ইউনিট। আচ্ছা, এখান থেকে আরেকটা ইউনিট যেটা আসতে পারে সেটা হচ্ছে অর হোয়াট উই ক্যান রাইট, জুল না লিখে আমরা কি লিখতে পারি বলো তো, জুল না লিখে উই ক্যান রাইট আর্গ। ঠিক আছে, আর্গ। তো এটা যদি আমরা এটা তো তোমার এসআইতে হলো, সিজিএস হলে কী হবে, এটা সিজিএস ইউনিটটা হবে হচ্ছে জুল না লিখে যদি এখানে আমরা আর্গ লিখি, আর্গ। আচ্ছা, নাম্বার অফ মোলসের ইউনিট কী হবে, দেখো নাম্বার অফ মোলসটা মোলই লিখতে হবে। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে টেম্পারেচারের সিজিএস ইউনিট বলতে আমরা সাধারণত ডিগ্রি সেলসিয়াসকে ইউজ করি, বাট পরে একটা কথা ভাবলাম যে এখানে টেম্পারেচার বলতে যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। তো টেম্পারেচার চেঞ্জটা ডিগ্রি সেলসিয়াসে যা হবে কেলভিনও সেমই হবে, বুঝতে পেরেছো। সেই জন্য আমরা কী করছি, এখানটা কেলভিনই লিখে দিচ্ছি, যায় আসে না কিছু। তো এটা আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এসআই ইউনিট হলো, সিজিএস ইউনিট হলো। এরপর তো আমরা এই এসআই সিজিএস এগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশন বার করব। তো দুটো ইউনিট তো হয়ে গেল। ঠিক আছে, এছাড়া আরও কী ইউনিট হতে পারে দেখো, যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে এই ফর্মুলাটাতেই ধরো বলছি, প্রেশারের জায়গায় লিটার বসাও না, সরি প্রেশারের জায়গায় এটিএম বসাও, আর ভলিউমের জায়গায় লিটার বসাও, তাহলে কী চলে আসবে উপরে, তো উপরে চলে আসবে লিটার ইন্টু এটিএম। এটা হচ্ছে প্রেশারেরটা, এটা হচ্ছে ভলিউমেরটা, ডিভাইডেড বাই নাম্বার অফ মোলসের জায়গায় মোল আর টেম্পারেচারের জায়গায় কেলভিন। তাহলে কী চলে আসবে, এটা আসবে হচ্ছে লিটার অ্যাটমসফেরিক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, নেক্সট 4 নম্বর হচ্ছে, আবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা আগে পড়েছি যে প্রেশারের ইউনিট কিন্তু বারও হতে পারে। ঠিক আছে, তো ভলিউমটাকে লিটার লিখলাম আর প্রেশারের ইউনিটটাকে বার করে দিলাম, ডিভাইডেড বাই মোল ইন্টু কেলভিন। তাহলে কী আসবে, এটা লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমি তোমাদেরকে যেদিনকে স্টেটস অফ ম্যাটার প্রথম পড়ানো শুরু করেছিলাম ওদিনকে কিন্তু প্রেশারের সমস্ত ইউনিট করিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে প্রেশারে যদি সমস্ত ইউনিট আমাদের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আরেকটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে যে এটিএম বার এছাড়া টর বলে একটা ইউনিট আছে, তাহলে টরেও লিখতে পারি আমরা ওটাকে, টর। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা নিশ্চয়ই জানি যে এই যে 1 লিটার মানে আমরা জানি কি 1000 সেন্টিমিটার কিউব, তাই তো। তোমাদেরকে আমি বলেছিলাম, এটাও করিয়েছি, 1000 সেন্টিমিটার না কিউব না করে কিন্তু তোমরা এটাকে ডেসিমিটার কিউবও লিখতে পারো। তার মানে 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব দুটো কিন্তু একই কথা।
তো এখানে যেটা লিটার লিখছো, লিটার না লিখে যদি ডেসিমিটার কিউব লেখো কোনো অন্যায় হবে না? তলায় অ্যাজ ইউজুয়াল মোল আর কেলভিন, তাহলে এটা কি চলে আসছে? ডেসিমিটার কিউব টর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, একদম সেম টু সেম, তাই তো? আচ্ছা, এবার আমরা জানি যে তোমাদের প্রেশারের আরেকটা ইউনিট আছে পাস্কাল, তাই তো? প্রেশারের আরেকটা ইউনিট হচ্ছে পাস্কাল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডেসিমিটার কিউব সঙ্গে পাস্কাল। এবার পাস্কালটা একটু ছোটো ভ্যালু হয়ে যায়, পাস্কালটা একটু ছোটো ভ্যালু হয়ে যায়। কেন ভ্যালু হয় বলো তো? কারণ দেখো, যেখানে তোমরা এতক্ষণ এটিএম ইউজ করছিলে, বার ইউজ করছিলে, টর ইউজ করছিলে, তো তোমাদেরকে বলে রাখি যে 1 এটিএম ইকোয়াস টু হয় হচ্ছে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। মানে বুঝতেই পারছো যে পাস্কালের ভ্যালুটা কতটা ছোটো, তাই তো? তো পাস্কালের ভ্যালু যদি এতটা ছোটো হয়, তখন আমরা বললাম এক কাজ কর, শুধু পাস্কাল না করে ওটাকে কিলো পাস্কাল করে দাও। তাহলে কিলো পাস্কাল করা হলো ওটাকে, ঠিক আছে? কিলো পাস্কাল, স্মল কে ক্যাপিটাল পি স্মল এ, কিলো পাস্কাল ডিভাইডেড বাই ওই যা আছে মোল আর কেলভিন। তো তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে হচ্ছে ডেসিমিটার কিউব কিলো পাস্কাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? তো অনেক ইউনিট আসতে পারে এরকম, ঠিক আছে? তো এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে সরি আই মিসড। দেখো, যদি আমি এটা দিয়েই বলি, ওয়ার্কের জায়গায় তোমরা জুল বসাতে পারো, আর্ক বসাতে পারো, আরেকটা হয় রাইট ক্যালোরি, সেটাও তো হতে পারে। তাহলে ক্যালোরি বাই মোল বা আর কেলভিন, তাহলে কি চলে আসবে? ওটা চলে আসবে হচ্ছে ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাই তো? ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এই এত রকমের ইউনিট হতে পারে। স্যার আমাদের যদি সব ইউনিটের ভ্যালু মুখস্থ রাখতে হবে? সত্যি কথা বলতে গেলে আমি তোমাদেরকে প্রায় দিনই বলি যে তোমরা যদি এইটা আর এই তিনটের ভ্যালু যদি মুখস্থ রাখো, তাহলে তোমাদের অর্ধেক ফিজিক্স কেমিস্ট্রি এমনিই হয়ে যাবে, সায়েন্সের অর্ধেক সেকশন তোমাদের এমনিই হয়ে যাবে, আর বাকিগুলো লাগেও না, মানে সেরকম একটা লাগে না। আমি এটা বলার কেউ নেই যে লাগে না, বাট যাই হোক। আচ্ছা, এবার না একটা কথা বলি, অ্যাজ আ স্টুডেন্ট আমি একটা প্রবলেম ফেস করতাম। আমার যে স্যার ছিলেন কেমিস্ট্রি, উনি বলতেন যে আমি বলতাম স্যার এখানে এই যে অঙ্কটা করছি, এই অঙ্ক আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউজড হতাম যে কোন অঙ্কে কোথায় আর এর কোন ভ্যালু লাগবে সেটা আমি বুঝতে পারতাম না। অনেক ভ্যালু আছে তো আর এর, ভ্যালুগুলো নিয়ে আলোচনা করবো। তো স্যার না জাস্ট ইউনিটটা মেনশন করে দিতেন, বলতে আরে ওই ভ্যালুটা। এবার উনি এরকম বলতেন যে জুলের ভ্যালুটা বসাও বা লিটার অ্যাটমসফেরিকের ভ্যালুটা বসাও। এবার আমি ভাবতাম যে লিটার অ্যাটমসফেরিক আবার কি ইউনিট? স্যার পুরো ইউনিটটা বলছে না কেন, লিটার অ্যাটমসফেরিক বলছে কেন? অনেকদিন পরে রিয়েলাইজ করলাম খুব বেসিক ব্যাপার যে লাস্টের এই পার্টটা কিন্তু সবকটাতেই কমন, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দেখতে পেরেছো? সবকটাতে কিন্তু এটা কমন, কারণ ওটার তো আর কোনো চেঞ্জেস হতে পারে না। নিচে কি আছে? নাম্বার অফ মোলস আর টেম্পারেচার। তো টেম্পারেচার অ্যাবসলিউট স্কেল মানে কেলভিন হবে। ক্যাপিটাল টি মানে কি? তুমি অ্যাবসলিউট স্কেলেই রিপ্রেজেন্ট করছো, কেলভিন তো হতেই হবে ওটাকে। আর এন কি? নাম্বার অফ মোলস, তাহলে ওটা ইউনিট মোল হবেই। তাহলে ওই যে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ওটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। চেঞ্জ হবে শুধু সামনের পার্টটা। তুমি জুলে লিখতে পারো, তুমি আর্ক দিয়ে লিখতে পারো, তুমি ক্যালোরি দিয়ে লিখতে পারো, তুমি প্রেশার ভলিউমকে মাল্টিপ্লাই করে লিটার অ্যাটমসফেরিক লিখতে পারো, লিটার বার লিখতে পারো, ডেসিমিটার কিউব টর লিখতে পারো, ডেসিমিটার কিউব কিলো পাস্কাল লিখতে পারো। তো তোমার যা ইচ্ছা তুমি লিখতে পারো, কিন্তু ফরম্যাট ওই সেমই থাকবে। বুঝতে পারলে? তো এই মোটামুটি 7 রকমের ইউনিট কিন্তু হয়, ঠিক আছে? তো আমি এক কাজ করছি, এই সবকটার ভ্যালু বসিয়ে দিই, ভ্যালু তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি যদি প্রথমে তোমাদেরকে জুল মোল ইনভার্স, আচ্ছা লিটার অ্যাটমসফিয়ার, ঠিক আছে ওটাই আগে লেখা আছে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স 8.314, ঠিক আছে মনে রাখবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং সেই সঙ্গে একটা কথা বলে রাখি, কেউ যদি বলে আমি এটাকে আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্সে লিখবো, তাহলে জাস্ট তোমাকে জুল থেকে আর্কে কনভার্ট করার জন্য কী করতে হয় তোমরা জানো? 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো? তাহলে এই একটা ভ্যালু। সেকেন্ড হচ্ছে 8.314, তার সঙ্গে জাস্ট তোমরা মাল্টিপ্লাই করে দেবে হচ্ছে 10⁻7। কি মাল্টিপ্লাই করবে? You will just multiply 10⁻7. So this joule will become what? Arg. Arg mole inverse Kelvin inverse, এটা একটা। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে আরেকটা মনে রাখবে, সেটা হচ্ছে ক্যালোরিতে। ক্যালোরিতে যদি করা হয় তো আমরা জানি যে 1 ক্যালোরি কস্ট হচ্ছে 4.2 জুল, তাই তো? 1 ক্যালোরি কস্ট হচ্ছে 4.2 জুল। অ্যাকচুয়ালি এটা 4.18 সামথিং হয়, আমি 4.2ই ধরলাম। তাহলে একটা কথার উত্তর দাও, তাহলে 1 জুল ইকোয়াস টু কী হবে? 1 জুল ইকোয়াস টু হবে হচ্ছে 1/4.2 ক্যালোরি। তখন আমার মাথায় এলো যদি এই 8.314টাকে আমাদের যদি ক্যালোরিতে কনভার্ট করতে হয়, তাহলে নিশ্চয়ই 4.2 দিয়ে ডিভাইড করতে হবে। তো যদি আমরা করি 8.314, তাকে যদি 4.2 দিয়ে ডিভাইড করা হয়, ইট ইজ কামিং হোয়াট? 1.979 আসছে। বুঝতে পেরেছো কত আসছে এটা? এটাকে 4.2 দিয়ে যদি ডিভাইড করা হয়, 8.314কে যদি 4.2 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে এটা আসছে হচ্ছে 1.979, ঠিক আছে?
তো আমরা এটাকে মুখস্থ রাখবো হচ্ছে 1.978 সামথিং, ঠিক আছে? কত মনে রাখবো? 1.987, 1.987 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? এরকম মনে রাখবে এটাকে। 4 নম্বর হচ্ছে তাহলে জুল হলো, আর্গ হলো, ক্যালোরি হয়ে গেল। তাহলে এনার্জির যে কটা ইউনিট ছিল সব কটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার যদি আমরা লিটার অ্যাটমসফেরিকে আসতে চাই, তো লিটার অ্যাটমসফেরিকের ক্ষেত্রে মনে রাখবে ওটা হয় হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফেরিক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে? এবার কয়েকটা কথা এখান থেকে সাইড দিয়ে লিখে রাখি, অলরেডি তোমাদের খাতায় লেখা আছে এগুলো, যে 1 ATM ইকুয়ালস টু কত পাস্কাল হয়? 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তাহলে কিলো পাস্কালে কত হবে? কিলো পাস্কালে হবে হচ্ছে 1.013 ইন্টু 10⁵ কিলো পাস্কাল, তাই তো? তো 10⁵ যদি মাল্টিপ্লাই করে দিই, ইট উইল বিকাম হোয়াট? 1013 এত পাস্কাল। কত হয়ে যাবে? 1013 এত পাস্কাল, ঠিক আছে? এটা পরে দেখা যাবে। এছাড়া যদি আমরা এটাকে বারে কনভার্ট করি, তো এটা বারে হয় হচ্ছে 1.013 বার। অ্যাকচুয়ালি কেন বলছি কথাটা আমি, অনেকের বক্তব্য যে 1 ATM আর 1 বার সেম হয়। অ্যাকচুয়ালি পুরোপুরি সেম হয় না, একটু স্লাইটলি ডিফারেন্ট হয়। তো অনেকে না এটাকে নেগলেক্ট করে দেয়, নেগলেক্ট করলে এটা সেম বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি সেম নয়, একটু স্লাইট ডিফারেন্ট আছে, 1.013 বার সামথিং আছে। তো যদি কেউ এটাকে লিটার অ্যাটমসফেরিক থেকে লিটার বারে কনভার্ট করতে চায়, তাহলে কী করতে হবে? দেখো, যদি একে লিটার বারে কনভার্ট করতে চাও, তো সবার আগে বুঝতে হবে তোমাকে এখানে আছে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফেরিক, তাই তো? তো আমি এটাকে এভাবে কী হলো, তো এটাকে লিখতে পারি তো এরকমভাবে যে 0.0821 এখান দিয়ে করাই 0.0821 লিটার অ্যাটমসফেরিক, তো আমি এভাবে লিখছি 0.0821 লিটার, বা এভাবে লিখছি 0.0821 ATM তার সঙ্গে 1 লিটার বাই 1 মোল ইন্টু 1 কেলভিন, লিখতেই পারি এরমভাবে। তো এই ভ্যালুটাকে তার মানে তোমায় কত দিয়ে ডিভাইড করতে হবে বলো তো? দেখো 1 ATM যদি 1.013 বার হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে 1.013 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারই এটা বারে চলে আসবে। তো যদি এটাকে আমরা মাল্টিপ্লাই করি, কত আসে? যদি আমরা 0.0821কে 1.013 দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে হচ্ছে 0.083, কত এলো? 0.083 লিটার বার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তোমরা অনেক জায়গায় দেখবে অনেক স্যারদেরকে এই লিটার অ্যাটমসফেরিকের ভ্যালুটাও 0.083 লিখে দেয় রাউন্ড অফ করে, বাট উই শুড নট ডু দিস, কারণ একটু হলেও তো ভ্যালুটার ডিফারেন্ট আছে। তো কেন আমরা ওটাকে নেগলেক্ট করবো? অকারণে কেন আমাদের ক্যালকুলেশনে আমরা এরার আনবো বলো? যেটা অ্যাকিউরেট হয় সেটাই করি না, তাহলে সেটাই বেটার হবে। চলো, তাহলে 5টা তো হয়েই গেল, লিটার ATM লিটার বার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কী বলেছিলাম, আমরা লিটারের জায়গায় আরামসে ডেসিমিটার কিউব লিখতে পারি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? বাট একটা ব্যাপার আছে, যদি এখানে ডেসিমিটার কিউবের সঙ্গে টরকে আনতে চাও, তাহলে কিন্তু চেঞ্জ করতে হবে। মানে আমি কি বলতে চাইছি, মানে এই যে লিটারের জায়গায় আমরা ডেসিমিটার কিউব লিখলাম, তার জন্য কিন্তু কোনো চেঞ্জেস হবে না। চেঞ্জেসটা হবে হচ্ছে এই যে ATM-এর জায়গায় টর লিখছো সেটার জন্য। কেন? কারণ আমরা জানি যে 1 ATM ইকুয়ালস টু হচ্ছে 760 টর, ঠিক আছে? তার মানে এই যে ভ্যালুটা, এইটা নয় কিন্তু, এটা তো বাড়ে। এই যে ভ্যালুটা, এটা থেকে যদি তোমাকে যদি টরে আসতে হয়, তাহলে 760 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি আছে ওটা আছে হচ্ছে 0.0821, তাকে যদি আমরা 760 দিয়ে মাল্টিপ্লাই করি তবে ওটা টরে আসবে। তাহলে ওটা আসছে হচ্ছে 62.396, ঠিক আছে? বাট অ্যাকর্ডিং টু আওয়ার বুকিশ ইনফরমেশন এটা ওরা দিয়েছে 62.36, তো ওরা যা দেবে আমরা তাই করবো, 62.36। অ্যাকচুয়ালি কেন বলো তো এরকম ভ্যালু এসছে ওদের? কারণ ওরা কিন্তু প্রত্যেকটা ভ্যালুকে এই ফর্মুলা দিয়ে ডিডিউস করেছে, R=PV/NT, কিন্তু আমরা কি করছি, একটা থেকে আরেকটায় জাম্প করে চলে যাচ্ছি, তার ফলে আমাদের কিছু এরার্স আসছে। তো ওরা যেটা দেবে আমরা সেটাই মুখস্থ করবো, 62.36, ওকে? আর লাস্ট ওয়ান হচ্ছে যদি আমরা ডেসিমিটার কিউব আর কিলো পাস্কালে কাজটা করতে চাই, তাহলে কী হবে? কিলো পাস্কাল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এটা একটু ভাবতে হবে আমাদেরকে, ভাবার কিছু নেই অ্যাজ সাচ। কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে? এই যে ভ্যালুটা রয়েছে ATM-এ রয়েছে, তো 1 ATM ইকুয়ালস টু আমরা কত জানি? 1 ATM ইকুয়ালস টু হচ্ছে 1013 পাস্কাল, কেন রেখেছে এটা? কিলো পাস্কাল হবে, সরি, কিলো পাস্কাল, তাই তো? 1013 কিলো পাস্কাল। তো আমাদেরকে বেসিক্যালি এই ভ্যালুটাকে 1013 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই ওটা চলে আসবে হচ্ছে ডেসিমিটার কিউব কিলো পাস্কালে।
দেখো লিটারের জায়গায় ডেসিমিটার কিউব লিখছি কোনো ব্যাপার না, বাট এটিএমটাকে কিলো পাস্কালে আনার জন্যই ওই 1013 দিয়ে মাল্টিপ্লাইটা করতে হবে। ঠিক আছে, তো করলাম। তাহলে 8.3 না কত আছে, 0.0821, তাকে যদি আমরা 1013 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আসছে হচ্ছে কিছু ভুল করেছি নাকি, 0.0821, এখানে কিছুটা গন্ডগোল করেছি মনে হচ্ছে। এই বাবা খুব বাজে মুশকিল ভুল করেছি। যদি এটাকে কিলো পাস্কালে নিয়ে যেতে হয় তাহলে 10⁻³ দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? 10⁻³ দিয়ে ডিভাইড করে 10 স্কোয়ার হয়ে যাবে, তাই তখন থেকে মনে হচ্ছে এটা হবে হচ্ছে তোমার 101.3 কিলো পাস্কাল, 101.3। ঠিক আছে, তো যদি আমরা এটাকে 101.3 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা আসছে হচ্ছে 8.316, তো ওটাকে রাউন্ড অফ করে 8.314 লিখতে হবে, বিকজ এটা অ্যাকচুয়ালি এই ভ্যালুটাই ফিরে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের 7খানা ভ্যালু। তার মধ্যে তোমাদের কোনটা কোনটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আর এটা লাগবে। এনাফ এনাফ। এবার যেটা মেজর কনফিউশন হয় ছেলে মেয়েদের, যে স্যার কোন ক্যালকুলেশনে কোন আটটা বসাবো বুঝতেই তো পারছি না। একটা কথা বলি, যেখানে যেখানে এনার্জি রিলেটেড কোশ্চেন থাকবে, এনার্জি নিয়ে ক্যালকুলেশন, সেখানে তোমরা এই ভ্যালুগুলো নিয়ে নাড়াচাড়া করবে। এই যে 8.314, বিকজ এটা জুলে আছে, 1.987 বিকজ এটা ক্যালোরিতে আছে, বা এটা নিয়ে এটা করলে আর্গে বেরোবে। এগুলো হচ্ছে সব এনার্জি রিলেটেড সমস্ত কোশ্চেনে। আর যেখানে প্রেশার ভলিউম এই রিলেটেড কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের এগুলো লাগবে। তো তোমরা মেনলি কোনটা ইউজ করবে প্রেশার ভলিউমের ক্ষেত্রে? এইটা। ঠিক আছে, তো করতে করতে আরও ভালো করে বুঝবে এগুলো। আমিও এগুলো করতে করতেই বুঝেছি যে চলো এই অঙ্কে এইটা, এই অঙ্কের এইটা। নেক্সট, এক সেকেন্ড দাঁড়াও। ওকে, তো এবার ধরো, আচ্ছা নেক্সট টপিক হেডিং দাও, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো বোল্টজম্যান স্পেলিংটা হচ্ছে এরকম, BOLTZMANN, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো স্যার এই বোল্টজম্যান কনস্ট্যান্ট জিনিসটা কী হয়? কিছুই না, দেখো এই যে ক্যাপিটাল আর, আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, ভালো করে শোনো। কখন এই ফর্মুলাটার দিকে তাকিয়ে ভেবেছো যে PV = nRT কেন লেখা হচ্ছে? তার কারণ হচ্ছে, দেখো 1 মোলের জন্য হচ্ছে ওই কনস্ট্যান্টটা, ঠিক আছে? তাহলে n মোলের জন্য কনস্ট্যান্টটা কী হবে? NR, ওই জন্যই এখানে আরটা মাল্টিপ্লাই করা হয়। মানে বেসিক্যালি 1 মোলের জন্য গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে n মোলের জন্য কত হবে? NR। এবার এই লাইনটা দেখেই আমাদের মাথায় একটা কথা আসছে যে 1 মোলের জন্য ক্যাপিটাল আর, মানে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট সবসময় 1 মোল মলিকিউল নিয়ে কাজ করে। আচ্ছা, আমরা জানি না যে 1 মোল মানে কত হয়? দেখো আমি তোমাদেরকে যখন বেসিক, যারা পড়েছো অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টের ক্লাস আমি পুরো ব্রেক করে করে করেছি, ফলে আমাদের কারুর এখানে ডাউট থাকার কথাই নয় যে 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইউনিটস। ঠিক আছে, মানে উইচ ইজ নোন অ্যাজ অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমি ভাবলাম যে আচ্ছা তার মানে n নাম্বার অফ মলিকিউলস, n নাম্বার অফ মলিকিউলসের জন্য হচ্ছে ক্যাপিটাল আর, দেয়ারফোর ফর অনলি 1 মলিকিউল কত হবে? এটা R/n। তো একটা মলিকিউলের জন্য কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে R/n। ওই যে কনস্ট্যান্টটা আসছে না, ওটাকে আমরা বলছি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, হুইচ ইজ ডিনোটেড বাই স্মল k, বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তার ভ্যালু কী আসবে? দেখো আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে এখানে আমরা কোন ভ্যালুটা নিয়ে কাজ করব। ঠিক আছে, নর্মালি এখানে আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমরা সিজিএস ভ্যালুটা নিয়ে কাজ করি, মানে এই যে R/n, নর্মালি আমরা এখানে সিজিএস ভ্যালুটা নিয়ে কাজ করি। এবার যায় আসে না, তুমি সিজিএস এসআই যে কোনোটাই করতে পারো, চলো এসআই দিয়েই করাচ্ছি। হ্যাঁ,
8.314 তাকে 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? ডিভাইড করলে কী হয়ে যাবে? সবার আগে আমি এটাকে ক্যালকুলেট করছি, 8.314 ডিভাইডেড বাই 6.023, তো এটা করলে আসছে হচ্ছে 1.38। কত এলো এটা? 1.38। আর এই যে 10⁻23 রয়েছে ওটা উপরে উপরে চলে যাক, তাহলে হয়ে যাবে 10⁻−23। আচ্ছা ইউনিটটা কী হবে ভাবো, 8.314 ছিল হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর 6.023 ইন্টু 10⁻23 এটা কি? কখনো ভেবেছো যে এর কোনো ইউনিট আছে কিনা? তো সবাই বলে স্যার এটা তো ইউনিটলেস। ওয়েল অ্যাকচুয়ালি এটা ইউনিটলেস নয়, যদি খুব ভালো করে ভেবে দেখো। কী করে স্যার ইউনিটলেস নয় কেন? কারণ এটা ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে 1 মোলে কতগুলো মলিকিউল আছে? স্যার 6.023 ইন্টু 10⁻23 এতগুলো মলিকিউলস, তাই তো? তার মানে কি আমি সামাও বলতে পারি যে এই 6.023 ইন্টু 10⁻23 এতগুলো মলিকিউলস পার মোল 1 মোলের জন্য। তো তো অ্যাকচুয়ালি মলিকিউলস তো কোনো ইউনিট নয়, কিন্তু পার মোলটা হচ্ছে ইউনিট, মানে এর একটা ইউনিট আছে। কি ইউনিট আছে? মোল ইনভার্স। তো এর ইউনিটটা হচ্ছে বেসিক্যালি মোল ইনভার্স, খেয়াল রাখবে। তো এটা হচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর নিচেরটা হচ্ছে মোল ইনভার্স। তো যদি মোল ইনভার্স উপর থেকে নিচ থেকে কেটে যায় তাহলে কী পড়ে থাকবে? শুধু পড়ে থাকবে হচ্ছে জুল কেলভিন ইনভার্স। তাহলে ইউনিটটা হচ্ছে জুল কেলভিন ইনভার্স, 1.38 ইন্টু 10⁻−23 জুল কেলভিন ইনভার্স। এটা তোমাদের যখন তোমরা নেক্সট দিন পড়তে আসবে, নেক্সট দিন মানে হচ্ছে পরের উইকে, এই সানডে তো পড়া হচ্ছে না, সানডের পরটাই আমরা আজকে করে নিচ্ছি বেসিক্যালি। কালকে থেকে আমরা, কালকে তোমরা যখন পড়তে আসবে, কালকে তোমাদেরকে এই পড়াগুলো ধরবো না, আগের দিনের পড়াটা ধরবো। নেক্সট উইকে তোমরা যখন স্যাটারডে যখন তোমরা পড়তে আসবে সেদিনকে তোমাদেরকে এই পড়াটা আমি ধরবো উইথ অল দিস ভ্যালুজ, ঠিক আছে? আচ্ছা যদি এটা আমরা সিজিএসে কনভার্ট করি তাহলে কী হবে? কী হবে, এর সঙ্গে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো 10⁻7, কারণ জাস্ট আমাদের জুলটাকে আর্গে কনভার্ট করতে হবে, আর কেলভিন ইনভার্স। এবার বলো তোমরা 10⁻−23 ইন্টু 10⁻7 মানে কত হয়ে যাবে? 1.38 ইন্টু 10⁻16 মানে আর্গ কেলভিন ইনভার্স। দ্যাটস ইট, নোট করে নাও। ওকে নেক্সট, আচ্ছা লেখো রিলেশন বিটুইন density and molar mass of a gas. রিলেশন বিটুইন ডেন্সিটি অ্যান্ড মোলার মাস অফ এ গ্যাস, ঘনত্ব এবং মোলার ভরের মধ্যে সম্পর্ক। আচ্ছা যাদের এই মোলার মাস টপিকটা নিয়ে ডাউট আছে, এটা ছোটো করে বলে রাখি, বহুবার বলা, অ্যাটমের জন্য হচ্ছে অ্যাটমিক মাস, মলিকিউলের জন্য হচ্ছে মলিকুলার মাস, আয়নের জন্য হচ্ছে আয়নিক মাস। এবার তারপর লোকজন কি বললো, দূর এত আলাদা আলাদা নাম মনে রাখতে পারছি না, অসুবিধা হচ্ছে, এক কাজ কর, একটাই নাম তৈরি কর যার নাম হচ্ছে মোলার মাস। তাহলে এই তিনটে ডিফারেন্ট নাম মনে না রেখে আমাদের কী করতে হচ্ছে? একটাই নাম পড়তে হচ্ছে, দ্যাট ইজ মোলার মাস। সো ইটস কোয়াইট ইজি, রাইট? তো অ্যাটমিক মাস, মলিকুলার মাস, আয়নিক মাস, এগুলো আমাদের মনে রাখতে অসুবিধা হচ্ছে বলে আমরা কি করছি, আমরা একটাই নাম ইউজ করছি, দ্যাট ইজ হোয়াট, দ্যাট ইজ মোলার মাস। ঠিক আছে? তো আমরা ডেনসিটি আর মোলার মাসের মধ্যে এবার রিলেশন বার করবো। তো কী করে বার করবো? দেখো আমরা জানি একটা জিনিস, যে নাম্বার অফ মোলস, ঠিক আছে, নাম্বার অফ মোলস কী করে বার করা হয়? নাম্বার অফ মোলস বার করা হয় হচ্ছে গিভেন মাস, ঠিক আছে, গিভেন মাস বা মাস অফ দ্য সাবস্টেন্স, আমি লিখছি মাস অফ দ্য সাবস্টেন্স, ঠিক আছে, মানে পদার্থের ভর বা গ্যাসের ভরও লিখতে পারো, মাস অফ দ্য গ্যাস লিখছি, হ্যাঁ, স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে
মোলার মাস। এভাবে নাম্বার অফ মোলস বার করা হয়, ঠিক আছে। তার মানে স্মল এন ইকোয়াস টু হচ্ছে স্মল এন ইকোয়াস টু হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, যেখানে স্মল এম হচ্ছে মাস অফ দ্য গ্যাস আর ক্যাপিটাল এম হচ্ছে মোলার মাস, ঠিক আছে। তো এই হচ্ছে স্মল এন। এবার দেখো এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন কী হয় সেটা, পিভি ইকোয়াস টু এনআরটি। তো এনের জায়গায় আমরা কী বসাবো, স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে পিভি ইকোয়াস টু হয়ে যাবে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আরটি, ঠিক আছে। এবার আমরা কি করছি, ক্যাপিটাল এমটাকে ওদিকটায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে, আর ক্যাপিটাল ভিটাকে এদিকটায় নিয়ে আসছি, স্মল এম বাই ক্যাপিটাল ভি ইন্টু আরটি। নাও টেল মি ওয়ান থিং, হোয়াট ইজ স্মল এম বাই ক্যাপিটাল ভি? তো মাস বাই ভলিউম, দ্যাট ইজ ডেন্সিটি। তো ডেন্সিটিকে কী দিয়ে ডিনোট করা হয়, ডেন্সিটিকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়। কী দিয়ে ডিনোট করা হয়, স্মল ডি, দ্যাট ইজ ডেন্সিটি। তাহলে ডেন্সিটি ইকুয়ালস টু কী আসছে, ডেন্সিটি ইকুয়ালস টু আসছে হচ্ছে প্রেশার ইন্টু মোলার মাস ডিভাইডেড বাই আর টি। প্রেশার ইন্টু মোলার মাস ডিভাইডেড বাই আর টি, নোট করে নাও, ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি, ঠিক আছে। তো এইটা কিন্তু আইডিয়াল গ্যাসের আরেকটা ফর্ম, আমি জানি না তোমরা জানো কি না, পিএম ইকুয়ালস টু ডিআরটি, কোথাও না কোথাও তো নিশ্চয়ই দেখেছো। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা কথার উত্তর দাও, এই যে ফর্মুলাটা আমাদের এলো ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি, এক সেকেন্ড, হ্যাঁ। তো এই যে ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি, আমি এখান থেকে দুটো কথা তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। আচ্ছা যখন when pressure and temperature are constant, স্যার ক্যাপিটাল আরটাকে কনস্ট্যান্ট বললে না, দেখো ক্যাপিটাল আরকে কেন কনস্ট্যান্ট বলবো, দ্যাট ইজ অলরেডি আ কনস্ট্যান্ট, রাইট। ক্যাপিটাল আর তো এটা কনস্ট্যান্ট, তোকে নতুন করে কনস্ট্যান্ট তোমার বলার দরকার নেই। তো এই যে ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি, আমি কি বলতে পারি এখান থেকে, যখন এই দুটো কনস্ট্যান্ট তখন ডি প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম, মানে মোলার মাস যত বেশি হবে ডেন্সিটি তত বেশি হবে, স্বাভাবিকভাবেই। তার মানে কোনো গ্যাসের মোলার মাস যত বেশি হবে তার ডেন্সিটি তত বেশি হবে, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে যখন ওয়েন প্রেশার অ্যান্ড মোলার মাস আর কনস্ট্যান্ট, এই দুটো যখন কনস্ট্যান্ট হবে তখন আমি বলতে পারি যে ডেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার যত বেশি হবে ডেন্সিটি তত কী হবে, কম হবে, ঠিক আছে। তো এবার আমি লিখছি when density equals to d1, pressure equals to p1 and temperature equals to t1, তখন তার রিলেশনটা কী আসছে, d1 equals to p1m, d1 equals to p1m by r t1, আর যখন ডেন্সিটি d2, প্রেশার p2 অ্যান্ড টেম্পারেচার t2, তখন ডেন্সিটি হয়ে যাবে হচ্ছে p2m বাই আর টি2, ঠিক আছে। তো এবার এদের মধ্যে রিলেশনটা কীরকমভাবে হবে, দেখো এদের মধ্যে রিলেশনটা হবে হচ্ছে d1 বাই d2 ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে p1m বাই আর t1 ডিভাইডেড বাই p2m বাই আর টি2। তাহলে কী হয়ে যাবে এটা, p1m বাই আর টি1, এটা উল্টে যাবে, উল্টে গেলে হয়ে যাবে হচ্ছে আর টি2 বাই p2m, mm কেটে যাবে আর আর কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে p1 বাই p2 ইন্টু t2 বাই t1, দ্যাটস ইট।
তার মানে আমাদের যে রিলেশনটা এলো সেটা হচ্ছে, মনে রাখবে, d1 বাই d2 ইকুয়ালস টু হচ্ছে p1 বাই p2 ইন্টু t2 বাই t1। রিমেম্বার, ডেন্সিটি প্রেশার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, ডেন্সিটি প্রেশার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন। কোশ্চেন লেখো। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভলিউম of CO2, find the volume of 2.2 gram CO2 at 25 degrees Celsius and 570 millimeter Hg pressure। ঠিক আছে, বলে দিয়েছে ব্র্যাকেটে লিখে রাখো যে CO2 বিহেভস আইডিয়ালি। ঠিক আছে, তো এটা আমরা কি করে সলভ করব? সবার একটা কথার উত্তর দাও। আমাকে ভলিউম বার করতে বলেছে, তো কি বলে দিয়েছে তোমাদেরকে? মাস বলে দিয়েছে আর প্রেশার বলে দিয়েছে। তো প্রেশার বলা আছে, মাস বলা আছে, তো আমরা এখান থেকে ভলিউম কি করে বার করব? অবভিয়াসলি উই নিড টু ইউজ দ্য সেম ফর্মুলা, দ্যাট ইজ পিভি ইকুয়ালস টু এনআরটি। ও টেম্পারেচারও বলা আছে, সরি। আচ্ছা, এবার আমাদেরকে বেসিক্যালি একটাই ফর্মুলা ইউজ করতে হবে, দ্যাট ইজ পিভি ইকুয়ালস টু এনআরটি। কিন্তু তার আগে একটা ব্যাপার আছে, এখানে গিভেন মাস দেওয়া রয়েছে, কত সেটা? 2.2 গ্রাম। আই মিন দ্য মাস অফ দ্য সাবস্টেন্স দেওয়া রয়েছে, দ্যাট ইজ 2.2 গ্রাম। তাই নাম্বার অফ মোলস বার করতে হবে। নাম্বার অফ মোলস বার করতে গেলে সবার আগে আমাদের লাগবে CO2 মলিকুলার মাস। তো উই অলরেডি নো দ্য মলিকুলার মাস আর মোলার মাস অফ CO2 ইজ 44, বাট আমাদেরকে দেখাতে হবে ওটা করে। ঠিক আছে, আমাদেরকে ওটা করে দেখাতে হবে। তো CO2 মোলার মাস কত হবে? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16। দুখানা অক্সিজেন আছে মানে কি হয়ে যাবে ওটা? 16 ইন্টু 2, তাহলে 12 প্লাস 16 ইন্টু 2 মানে 12 প্লাস 32 মানে কত হয়ে যাবে? ওটা হয়ে যাবে হচ্ছে 44। ইউনিট কী হবে? ইউনিট হবে হচ্ছে গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। তাহলে নাম্বার অফ মোলস কত হবে? নাম্বার অফ মোলস হবে হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস। তো 2.2 বাই 44 মানে এটা হয়ে যাবে এখানে 0, এখানে 22, মানে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 2 আর এখানে হয়ে যাচ্ছে 40। তো 2 বাই 40 মানে হয়ে যাবে বেসিক্যালি 1/20। 1/20 মানে কত হয়? 1/20 মানে হচ্ছে 0.05। তাহলে নাম্বার অফ মোলস কত আসছে? নাম্বার অফ মোলস আসছে হচ্ছে 0.05 মোল। ওকে, ভালো কথা। তাহলে এখান থেকে ভলিউম কী করে বেরোবে? আচ্ছা, প্রেশার তো আবার 570 মিলিমিটার এইচজি দেওয়া রয়েছে, ওরে বাবারে। তো মিলিমিটার এইচজি থেকে আমরা এটিএমে কী করে আসবো? দেখো, আমরা জানি যে 1 ATM ইকুয়ালস টু হচ্ছে 760 মিলিমিটার এইচজি, তাই তো? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি না যে তাহলে 1 মিলিমিটার এইচজি ইকুয়ালস টু কী হবে? 1/760 ATM। তাহলে আমাদের 570 মিলিমিটার এইচজি মানে কত এটিএম হবে? তাহলে 570 মিলিমিটার এইচজি মানে হবে হচ্ছে পরের লাইনে 570 ডিভাইডেড বাই 760, এত এটিএম হয়ে যাবে। এটা করলে কত আসছে? 0 তো কেটে যাবে, 57/76 করলে এটা আসতে হচ্ছে 0.75 ATM। ওকে, প্রেশার বেরিয়ে গেছে এটিএম ইউনিটে, আর ভলিউমটা তাহলে লিটারে বেরোবে। ঠিক আছে, কারণ কেন? দেখো, প্রেশার এটিএমে রয়েছে, মানে আমরা উই আর গোয়িং টু ইউজ দ্যাট ফর্মুলা 0.0821 আর এই ভ্যালু বসাবো, তাহলে লিটারেই বেরোবে নিশ্চয়ই ভলিউমটা। তো অ্যাকর্ডিং টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকোয়াস টু এনআরটি, তাহলে এখান থেকে আমাদের ভি ইকোয়াস টু কী হবে? এনআরটি বাই পি। তো এনের জায়গায় বসলে হচ্ছে 0.05, ক্যাপিটাল আর এর জায়গায় বসলে হচ্ছে 0.0821। দেখো, অঙ্কে কিন্তু বলে দেবে না, তোমাদের মুখস্থ রাখতে হবে। ও টেম্পারেচার দেওয়া আছে 25, বাট আমরা কি 25 বসাবো? না, আমরা এটাকে কেলভিনে কনভার্ট করে নেবো। 25 প্লাস 273 করে এটা আসবে হচ্ছে 298 কেলভিন। সো উই আর গোয়িং টু পুট দিস ভ্যালু 298 ডিভাইডেড বাই প্রেশার কত? প্রেশার হচ্ছে 0.75। তো একটু ক্যালকুলেটারে মেরে দেখো কত আসছে এটা। চলো আমিও করছি। 0.05 ইন্টু তার সঙ্গে হচ্ছে 0.0821, তার সঙ্গে হচ্ছে 298 ডিভাইডেড বাই হচ্ছে 0.75, তো করে আসছে হচ্ছে 1.63। কত আসছে এটা?
ভলিউম ইকুয়ালস টু আসছে হচ্ছে 1.63 লিটার, দ্যাটস ইট। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, এখানে প্রেশার, ভলিউম, টেম্পারেচার রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে ওগুলোকে সলভ করো, কঠিন অঙ্ক কিছু নেই, ঠিক আছে? এবার যদি কোনোটা করতে গিয়ে আটকে আমাকে জানিও, আমি এই সমস্তগুলো এই পিভি ইকুয়ালস টু এনআরটি মানে পুট করতে হবে আলটিমেটলি সব জায়গাতেই, তো ওই একই জিনিস করে করে টাইম নষ্ট করছি না। ওকে, বুঝলাম। নেক্সট টপিক লেখো, ডাল্টনস ল। তোমরা লেখো, তুমি লেখো ডাল্টনের সূত্র। সৌম্য লেখো ডাল্টনের সূত্র, ডাল্টনস ল। আচ্ছা, ডাল্টনস ল বেসিক্যালি কী নিয়ে জানো? ডাল্টনস ল হচ্ছে পার্শিয়াল প্রেশার নিয়ে। আমরা জানি পার্শিয়াল প্রেশার জিনিসটা কি। পার্শিয়াল প্রেশার, যেটাকে বাংলায় বলা হয় আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার। কোন চ্যাপ্টারে যেন এটা বলেছিলাম ছোটো করে, খুব ছোটো করেই বলেছিলাম, আমি বলছি কোন চ্যাপ্টারে বলেছিলাম। ওই যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একদম লাস্টে যখন আমরা ওই কেপিকেসি বার করছিলাম না, তো ওখানে ছোটো করে আমি একদম পার্শিয়াল প্রেশার ব্যাপারটা বলেছিলাম। তো ধরো একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাসেস রয়েছে, অনেকগুলো গ্যাস মলিকিউল রয়েছে, ঠিক আছে? তো একটা মলিকিউল ধরো প্রেশার অ্যাপ্লাই করছে P1, একটা মলিকিউল হয়তো প্রেশার অ্যাপ্লাই করছে P2। কোথায় অ্যাপ্লাই করছে? কন্টেনারের গায়ে। একটা মলিকিউল হয়তো প্রেশার অ্যাপ্লাই করছে P3, একটা মলিকিউল প্রেশার অ্যাপ্লাই করছে P4 অ্যান্ড সো অন, ঠিক আছে? তো এরকম করে টোটাল প্রেশারটা কত এসছে? P। তো এই যে টোটাল প্রেশারটা, এটা বেসিক্যালি কি, সব কটাকে সাম করলেই তোমরা পাবে P1, P2, P3 প্লাস ডট 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 ডট। তো এই যে পিটা, এটা হচ্ছে টোটাল প্রেশার, আর এইগুলো হচ্ছে সব ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেশার। মানে এই যে ইন্ডিভিজুয়াল যে প্রেশারগুলো, দিস প্রেশারস আর কল্ড হোয়াট? দিস আর কল্ড পার্শিয়াল। সো দিস প্রেশারস আর কল্ড ইন্ডিভিজুয়াল প্রেশারস বা পার্শিয়াল প্রেশার। এই পার্শিয়াল প্রেশারগুলোকে অ্যাড করি আমরা টোটাল প্রেশার পাই। বুঝতে পারলে? তো এটা, তো ডাল্টন বেসিক্যালি এই কথাটাই বলেছে যে সব কটা পার্শিয়াল প্রেশারকে অ্যাড করি আমরা টোটাল প্রেশারটা পাবো। তো লেখো, অ্যাট এ গিভেন টেম্পারেচার, অ্যাট এ গিভেন টেম্পারেচার at a given temperature, the pressure contributed by the pressure contributed by the pressure contributed by a component gas in a mixture, a component gas in a mixture of of two or more two or more two or more non-reacting gases non-reacting gases non-reacting gases to the total pressure of the mixture, to the total pressure of the mixture, to the total pressure of the mixture is called the partial pressure of that component, is called the partial pressure of that component, is called the partial pressure of that component. তার মানে কি, একটা কোনো গ্যাস মিক্সচারে টোটাল যে প্রেশারটা আসছে, তো ওই টোটাল প্রেশারে একটা পার্টিকুলার গ্যাস যে যে কন্ট্রিবিউশনটা দিচ্ছে প্রেশারে, দ্যাট ইজ কল্ড পার্শিয়াল প্রেশার। ওকে, সিম্পল ব্যাপার। তো এবার এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা লিখে রাখো। দেয়ারফোর টোটাল প্রেশার টোটাল প্রেশারকে আমরা ক্যাপিটাল পি দিয়ে রিপ্রেজেন্ট করি। তুমি স্মল পি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। P1 প্লাস P2 এগুলো সব স্মলে রয়েছে, প্লাস P3 প্লাস ডট 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 লিখে রাখো, ওয়্যার স্মল P1, P2, P3 আর দ্য পার্শিয়াল প্রেশারস অফ দ্য কম্পোনেন্ট গ্যাসেস, where P1, P2, P3 are the partial pressures of the component gases at the same temperature, at the same temperature.
ঠিক আছে। আরেকটা কথা এখানে বলা রাখা খুব দরকার, একটা নোট লেখো তো নিচে সবাই, নোট। জানো তো এটা তখনই সম্ভব, মানে এই যে ডাল্টনস ল এটা কখন অ্যাপ্লিকেবল বলো তো? এই কন্টেনারের ভিতরে যে গ্যাস মলিকুলস, ধরো একটা ছোটো উদাহরণ দিচ্ছি, ধরো একটা কন্টেনারের ভিতরে দুটোই গ্যাস রয়েছে, একটা হচ্ছে এ গ্যাস, একটা হচ্ছে বি গ্যাস, ঠিক আছে? এই দুটোর মিক্সচার রয়েছে। এবার ধরো দুখানা গ্যাস কী করলো, নিজেদের মধ্যে রিয়াকশান করে নিল, তাহলে কিন্তু ডাল্টনস লটা অ্যাপ্লিকেবল নয়, তাহলে কিন্তু প্রেশার উল্টো পাল্টা আসবে। বুঝতে পারলাম কি বললাম? তাহলে কিন্তু প্রেশারটা ম্যাচ করবে না। তো তোমাদেরকে এমনই দুখানা গ্যাস নিতে হবে যারা কিন্তু একটা আরেকটার সঙ্গে রিয়্যাক্ট করে না, ওকে? তবে কিন্তু তোমরা নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু নেওয়া সম্ভব হবে না। বুঝতে পারলে আশা করি? তার মানে দেয়ার শুড বি নন রিয়াক্টিং গ্যাসেস। যদি রিয়াক্টিং গ্যাসেস নাও তাহলে কিন্তু হবে না। তো লিখে রাখো একটা কথা, দিস ল ডাজ নট ওয়ার্ক ইফ দ্য কম্পোনেন্ট গ্যাসেস, দিস ল দিস ল ডাজ নট ওয়ার্ক, ডাজ নট ওয়ার্ক this law does not work if the component gases if the component gases if the component gases react with each other, react with each other। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলছি, ধরো তোমরা একটা কন্টেনারের ভিতরে রাখলে HCl আর NH3, তাহলে কি হবে জানো? দেখো এই এক গল্প, HCl কী করে ব্রেক করে, H প্লাস আর Cl মাইনাস। এবার NH3 নাইট্রোজেন অতিরিক্ত দয়াবান হয়ে, মানে খুব একে H প্লাসকে দেখে দয়া হবে, ও বলবে আয় তোকে আমি আমার এই লোন পেয়ারটা দিচ্ছি, আমার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড কর। যেই কোঅর্ডিনেট বন্ড করবে ওর মাথায় কি চলে আসবে, একটা প্লাস চলে আসবে। সেই প্লাসের জন্য এই Cl মাইনাসটা অ্যাট্রাক্টেড হয়ে ওর গায়ে চলে আসবে, অ্যাজ এ রেজাল্ট কী তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। তো এই গ্যাসটা আর এই গ্যাসটা কম্বাইন্ড হয়ে একটা নতুন গ্যাস তৈরি করলো, তার প্রেশার আলাদা হবে, বুঝতে পেরেছো? কম্বাইন্ড হয়ে গেলে কিন্তু হবে না, মিক্সচার হয়ে থাকতে হবে। ওকে, দ্যাটস ইট। এক্সাম্পল লিখে রাখো, not applicable for NH3 and HCl gases, not applicable for the mixture of NH3 and HCl because, not applicable for the mixture of NH3 and HCl because NH4Cl will be formed, because NH4Cl will be formed। ঠিক আছে, আচ্ছা তো তোমাদেরকে আগের দিন আমি ম্যানোমিটার দিয়ে করাচ্ছিলাম, তো এক্সপ্লেনেশন বাই ম্যানোমিটার বা এক্সপ্লেনেশন লেখো, ঠিক আছে? তো কি করে হবে জিনিসটা? আচ্ছা, বাই দ্য ওয়ে এটাও কিন্তু ক্লোজ এন্ড ম্যানোমিটার হবে, ঠিক আছে? ওপেন এন্ড নয় কিন্তু, দিস উইল বি ক্লোজ এন্ড ম্যানোমিটার।
আচ্ছা, ধরো এখানে এই ম্যানোমিটারটা একটা গ্যাস ছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে এ। এবার তোমরা জানো এখানে মার্কারি থাকে। এবার যেহেতু ক্লোজ এন্ড, ফলে অ্যাটমসফেরিক প্রেশার তো এর থেকে আসছেই না, রাইট? তো এটা এদিকের মার্কারি লেভেলটা একটু নেমে যাবে, আর এদিকের মার্কারি লেভেলটা একটু উঠে যাবে, ঠিক আছে। তো হাইটের ডিফারেন্সটা কত? এতটা, তাই তো? আমরা বেসিক্যালি জানি হাইটের যে ডিফারেন্সটা হয় সেটাই বেসিক্যালি প্রেশার, একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। তো আমি ধরে নিচ্ছি তার মানে এই এর জন্য যে প্রেশারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এতটা। ধরে নিচ্ছি কি এটাই তো হবে, এর জন্য যে প্রেশারটা সেটা হচ্ছে এতটা, ঠিক আছে। এবার এখানে তার জায়গায় আরেকটা গ্যাস রয়েছে, সেকেন্ড কেস, এখানে আরেকটা গ্যাস রয়েছে যার নাম হচ্ছে বি, ঠিক আছে। সেম এখানেও মার্কারি রয়েছে একটা, তার জন্য একটা প্রেশার তৈরি হয়েছে, কতটা? এতটা, নাম দিলাম পিবি, ঠিক আছে। এবার যখন দুটোকে একসঙ্গে রাখা হলো, এইটাকে মানে এ কে আর বি কে, দে শুড বি নন রিয়াক্টিং, একটা একটার সঙ্গে রিয়াক্ট করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে, ছবিগুলো আঁকবে কিন্তু তিনটে ছবি আঁকবে, এটা হচ্ছে মিক্সচার অফ এ অ্যান্ড বি। তখন দেখা গেল মার্কারি লেভেলটা এখানে অনেকটা উঠলো, ঠিক আছে। তো এখন যখন আমরা এটাকে মেজার করলাম যে ঠিক কতটা উঠেছে, দেখতে পেলাম ঠিক পি এ প্লাস পিবি, মানে এটার যে হাইটের ডিফারেন্সটা ছিল প্লাস এটার যে হাইটের ডিফারেন্স, দুটো মিলিয়ে এইটা হলো, মানে প্রেশারটা এটাই হবে, এই দুটোর অ্যাডিশন। তার মানে কম্পোনেন্ট মিক্সচার, কম্পোনেন্ট গ্যাস যেগুলো, সেগুলোর পার্শিয়াল প্রেশারগুলোকে অ্যাড করলে আমরা টোটাল প্রেশারটা পেয়ে যাচ্ছি। কী আছে এর মধ্যে? ওকে, মুছলাম। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার, আমি যখন তোমাদেরকে সেই কেপিকেসি করাচ্ছিলাম তখন ওখানে একটা রিলেশন লিখেছিলাম, মনে আছে? যে পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু হচ্ছে টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন। তো আমার প্রশ্ন হচ্ছে ওটা এসেছিল কোথা থেকে? পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন, ওটা এসেছিল কোথা থেকে সেটা আজকে আমরা দেখবো, ঠিক আছে। তো লেটস ট্রাই। তো লেখো রিলেশন বিটুইন partial pressures and mole fraction, টোটাল প্রেশার না, মোল ফ্র্যাকশন, ঠিক আছে। তো কীভাবে বেরোবে জিনিসটা? সবার আগে দেখো, যদি একটা যদি একটা কন্টেনারের ভিতরে, যদি অনেকগুলো গ্যাস মলিকুলস থাকে, ঠিক আছে, ধরে নিচ্ছি কারুর প্রেশার হচ্ছে P1, কারুর প্রেশার হচ্ছে P2, কম্পোনেন্টগুলো কারুর মিক্সার হচ্ছে P1, কারুর প্রেশার হচ্ছে P2, কারুর প্রেশার P3, কারুর প্রেশার P4 অ্যান্ড সো অন, ঠিক আছে। তো তাহলে টোটাল প্রেশারটা কী হবে? টোটাল প্রেশারটা হবে হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 ডট। আচ্ছা, এটা টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম হচ্ছে ভি, টোটাল ভলিউম হচ্ছে ভি, ঠিক আছে। আগে থাকতেই বলে রাখলাম যে টোটাল ভলিউম হচ্ছে ভি। আর এখানে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল নাম্বার অফ মোলস আছে। যেমন ধরো, যাদের প্রেশার হচ্ছে P1 তাদের নাম্বার অফ মোলস হচ্ছে N1, যাদের প্রেশার হচ্ছে P2 তাদের নাম্বার অফ মোলস হচ্ছে N2, যাদের প্রেশার হচ্ছে P3 তাদের নাম্বার অফ মোলস হচ্ছে N3, যাদের প্রেশার হচ্ছে P4 তাদের নাম্বার অফ মোলস হচ্ছে N4 অ্যান্ড সো অন, ঠিক আছে। N1, N2, N3, N4 অ্যান্ড সো অন, ঠিক আছে। এবার টোটাল নাম্বার অফ মোলস কত হবে তাহলে? টোটাল নাম্বার অফ মোলস হবে হচ্ছে, টোটাল প্রেশার যেরকম হলো সেরকম টোটাল নাম্বার অফ মোলস হবে হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। করাই রইল আমাদের। এবারে কথার উত্তর দাও, তাহলে এখান থেকে আমাদের P1 ইকোয়ালস টু কী আসবে? তো আমরা জানি P
P1 আর ভলিউমটা তো সবার জন্যই ভি হবে, রাইট? কারণ গ্যাসটা তো সব জায়গাতেই রয়েছে, তাহলে ভলিউমটা সবারই ভি হবে। ভলিউম কিন্তু V1 V2 V3 হবে না, কারণ সবাই কিন্তু একই কন্টেনারের মধ্যে রয়েছে, তাহলে প্রত্যেকটা গ্যাসেরই কিন্তু ভলিউম সেমই হবে, দ্যাট ইজ ভি। তাহলে দ্য রিলেশন উইল বি হোয়াট? P1 V ইকুয়ালস টু N1 RT। টেম্পারেচারও সবার সেমই আছে। আচ্ছা, তাহলে এখান থেকে P1 ইকুয়ালস টু কী আসবে? P1 ইকুয়ালস টু আসবে হচ্ছে N1 RT বাই V। আচ্ছা, হোয়াট উইল বি অ্যাবাউট দ্য সেকেন্ড কম্পোনেন্ট? P2V ইকুয়ালস টু N2 RT। তাহলে এখান থেকে P2 ইকুয়ালস টু কী আসবে? এখান থেকে P2 ইকুয়ালস টু আসবে হচ্ছে N2 RT বাই V। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দ্য থার্ড কম্পোনেন্ট? P3V ইকুয়ালস টু N3 RT। তাহলে এখান থেকে P3 ইকুয়ালস টু কী আসবে? N3 RT বাই V অ্যান্ড সো অন। ঠিক আছে, এরকম চলতেই থাকবে। তাহলে আমাকে একটা কথার উত্তর দাও, এই যে পি ইকুয়ালস টু লিখতে পারি তো আমরা তাহলে যে P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ডট 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 যেখানে আমরা লিখছিলাম, তাহলে এখানে P ইকুয়ালস টু P1 এর জায়গায় আমরা লিখতে পারি যে N1 RT বাই V প্লাস N2 RT বাই V প্লাস N3 RT বাই V প্লাস ডট 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 ডট, রাইট? তো এখান থেকে তাহলে কী হবে? এখান থেকে আলটিমেটলি P ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে, যদি আমি RT বাই ভিকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট 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 ইন্টু RT বাই V, তাই না? তো তাহলে এই N1 প্লাস N2 প্লাস N3 প্লাস ডট 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 এই যে জিনিসটা, এটা বেসিক্যালি কী রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে টোটাল নাম্বার অফ মোলস। এটা রিপ্রেজেন্ট করছে টোটাল নাম্বার অফ মোলস। তো টোটাল নাম্বার অফ মোলস যদি আমরা N ধরে নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে nRT বাই ভি। কী চলে আসবে? nRT বাই ভি। আচ্ছা, তার মানে টোটাল প্রেশার হচ্ছে nRT বাই ভি, হোয়ার N ইজ দ্য টোটাল নাম্বার অফ মোলস, তাই তো? N হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস। এবার যারা জানো না তাদেরকে একটু বলে রাখি যে মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি, সাইড দিয়ে একটু বুঝিয়ে রাখি যে মোল ফ্র্যাকশন ব্যাপারটা কি। মোল ফ্র্যাকশন, আচ্ছা, মোল ফ্র্যাকশন গুলি মারো। ধরো এখানে একটা ব্যাগ রয়েছে, এটা বক্স টাইপের রয়েছে, যার মধ্যে 4খানা বল রয়েছে, ঠিক আছে? 1টা 2টো 3টে ধরো একটু বেশি রয়েছে, ধরো 6-7টা মতো বল রয়েছে, ঠিক আছে? কটা বল লিখেছি আমি? 8টা, যার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা বল ধরে নাও রেড, আর বাকি দুটো ধরে নাও ব্ল্যাক, ঠিক আছে? তাহলে আমাকে বলতে পারবে যেখানে ব্ল্যাক বলের ফ্র্যাকশনটা কত? স্যার ব্ল্যাক বল আছে 3টে আউট অফ 8, সো দ্য ফ্র্যাকশন ইজ হোয়াট? 3/8। আচ্ছা, আর ওই রেড বলের রেশিও কত? সো রেড বল আছে 5খানা আউট অফ 8। সো বেসিক্যালি তোমার ফ্র্যাকশন হবে অলওয়েজ ভ্যালুটা ডিভাইডেড বাই টোটাল ভ্যালুস। তো আজকে যদি আমি এই যে কম্পোনেন্টটা যার প্রেশার হচ্ছে P1, কতগুলো আছে? স্যার N1 মোল আছে। তো N1 মোল আছে আউট অফ হাউ মেনি মোলস? N। তাহলে মোল ফ্র্যাকশন কত হবে? N1 বাই N। সেকেন্ড কম্পোনেন্ট যার নাম্বার অফ মোলস হচ্ছে N2, ওর মোল ফ্র্যাকশন কত হবে? N2 বাই N। তো বলে রাখি মোল ফ্র্যাকশনকে বেসিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে X দিয়ে, ঠিক আছে? X দিয়ে রিপ্রেজেন্ট করি। ফার্স্ট কম্পোনেন্টটাকে X1 দিয়ে লিখছি, সেটা কী হবে? N1 বাই N হয়ে যাবে। সেকেন্ড কম্পোনেন্টটাকে X2 দিয়ে লিখছি, ওটা কী হয়ে যাবে? N2 বাই N হয়ে যাবে। থার্ড কম্পোনেন্টটাকে X3 দিয়ে লিখছি, ওটা কী হয়ে যাবে? N3 বাই N হয়ে যাবে, অ্যান্ড সো অন, তাই তো? তো স্যার এটা করে কী লাভ হলো? লাভ হলো বলতে এই যে এটা আমাদের এসছে যে P ইকুয়ালস টু nRT বাই ভি। তো এবার আমি এখান থেকে যে কোনো একটা প্রেশারকে নিচ্ছি, ধরো P1 কি আমি নিলাম, ঠিক আছে? ধরো আমি P1কে নিলাম, তো আমি এখান থেকে করছি P1 বাই P। তো P1 বাই P করলে কী হয়ে যাবে? P1 হচ্ছে N1 RT বাই ভি ডিভাইডেড বাই P হচ্ছে শুধু nRT বাই ভি। তো অ্যাকচুয়ালি এই RT বাই ভি উপর থেকে নিচ থেকে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? শুধুমাত্র N1 বাই N পড়ে থাকছে। Now tell me what is N1 by N? That is X1, mole fraction of the first component. তাহলে আমার বক্তব্য P1 by P যদি X1 আসে, তাহলে P1 equals to কি আসবে? P into X1। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু টোটাল প্রেশার কিন্তু আমরা ক্যাপিটাল P দিয়ে লিখেছিলাম না, টোটাল প্রেশার ক্যাপিটাল P হবে, রাইট? ওই আর কি একই ব্যাপার হলো। তার মানে পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন। সেকেন্ডটারও কী হবে? তাহলে P2 ইকুয়ালস টু P ইন্টু X2। থার্ডেরটা কী হবে? P3 ইকুয়ালস টু P ইন্টু X3। এরকম করে যে কোনো গ্যাস মলিকুলের ক্ষেত্রে যদি আমরা বার করি, PI ইকুয়ালস টু, I মানে 1 2 3 4 এনি ইন্টিজার,
ইকুয়ালস টু হচ্ছে টোটাল প্রেশার ইনটু সেই কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন, ঠিক আছে? যে কম্পোনেন্টের পার্শিয়াল প্রেশার বার করছো ওই কম্পোনেন্টেরই পার্শিয়াল প্রেশার হতে হবে, সিম্পল ব্যাপার। Okay, heading down next. Determination of partial pressure. Determination of partial pressure. ঠিক আছে, এটা খুব ইজি ব্যাপার। এর জন্য তোমাদের বেসিক্যালি কী লাগবে বলো তো? দুখানা কন্টেনার লাগবে, ঠিক আছে? মানে দুখানা গ্যাস কন্টেনার টাইপের লাগবে, যেটা আমাদের বইতে বেসিক্যালি ইউজ করে, ওরা বাল্ব ইউজ করে, ঠিক আছে? বাল্ব ইউজ করা হয়েছে দুখানা, আর ওই বাল্বগুলোকে না কানেক্ট করে দেওয়া হয়েছে এরমভাবে কানেক্ট করে দেওয়া হয়েছে। এবার এখানে এক সেকেন্ড, এই জায়গাটা মুছে দিতে হবে, এইখানটা, ঠিক আছে? আর এখান দিয়ে না এটা কর্ক টাইপের রেখে দিয়েছে, মানে স্টপ কর্ক যেটাকে বলা হয়, যেটা ফ্লোটাকে কন্ট্রোল করতে পারে, যে গ্যাস মলিকুলগুলো ফ্লো করবে নাকি করবে না, লাইক যেটাকে আমরা পাতিঘাত ভাষায় কল বলি, যাকে কর্ক বলা হয়, ঠিক আছে? তো এদিকে একটা গ্যাস রয়েছে, এ গ্যাস, ঠিক আছে? তো তার প্রেশার মনে রাখবে হচ্ছে, তার প্রেশার হচ্ছে পি এ, ঠিক আছে? আর এদিকেও একটা গ্যাস রয়েছে, যে গ্যাসটার নাম হচ্ছে বি, আর তার প্রেশার হচ্ছে পি বি। তাহলে এটার প্রেশার কত? পি এ, আর এটার প্রেশার কত? পি বি। ক্লিয়ার? একটা কথার উত্তর দাও, এই যে এই গ্যাসটা রয়েছে এখন কিন্তু কর্কটা বন্ধ করা আছে, তার মানে এই গ্যাসটা এদিকে যেতে পারছে না, আর এই গ্যাসটাও এদিকে আসতে পারছে না। তো আমি বলেই দিলাম যে এইটুকু জায়গার ভলিউম হচ্ছে ভি এ। কত ভলিউম? ভি এ। আর এইটুকু জায়গার ভলিউম হচ্ছে ভি বি, ঠিক আছে? তাহলে টোটাল জায়গাটার ভলিউম কত হবে? ভি এ প্লাস ভিবি। বাট টোটাল জায়গাটার ভলিউম নিয়ে তোমরা কী করবে? এখনও পর্যন্ত তো কর্কটাকে ওপেন করা হয়নি, ঠিক আছে? ওয়েট আ মিনিট, মানে একদম পাতি কথায় কিন্তু এরকম সিস্টেম, ওই যে কলের একদম কলই, বুঝতে পেরেছো? তারপরে যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে থাকে না পিপেট বুলেটে যেগুলো থাকে, সবগুলোকে স্টপ কর্ক বলা হয়, ঠিক আছে? আচ্ছা বেশ, বাবা আমাদের বইতে স্টপ কক লিখেছে, বাপরে বাবা, ওটা স্টপ কর্ক হবে, স্টপ কর্ক। ওকে, তো এবার আমি এখান থেকে লিখছি বিফোর
ওপেনিং দ্য স্টপ কর্ক, তুমি লিখবে স্টপ কর্কটি খোলার পূর্বে, স্টপ কর্ক। ওকে, তো খোলার আগে যদি আমি বলি এই গ্যাসটার জন্য ফর্মুলাটা কী হবে, তো আমরা জানি এই গ্যাসের জন্য ফর্মুলাটা হবে হচ্ছে প্রেশার ইন্টু ভলিউম, PAVA ইকুয়ালস টু নাম্বার অফ মোলস কত, আমি ধরে নিচ্ছি এই গ্যাসটার নাম্বার অফ মোলস হচ্ছে N1 ধরতে পারো, আবার NAও ধরতে পারো, NA ইন্টু RT, টেম্পারেচার সবার জন্য সেম হবে, আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টও সেমই হবে। আর বি গ্যাসটার জন্য কী হবে, বি গ্যাসটার জন্য আমি না কিছু কনভেনশন ফলো করছি এখানটায়, নইলে গুলিয়ে যাবে, একটা মিনিট, কয়েকটা কনভেনশন আমি ফলো করছি। সেটা হচ্ছে যখন কর্কটাকে ওপেন করা হয়নি তখন প্রেশারটাকে ক্যাপিটালে লিখছি, PA আর PB, ঠিক আছে। এরপর যখন কর্কটাকে ওপেন করা হবে ওরা গ্যাসগুলো মিক্সড হয়ে যাবে, মিক্সড হয়ে যাওয়ার পর কিন্তু আর প্রেশারটা সেম থাকবে না, তখন কিন্তু আমরা প্রেশারকে স্মল দিয়ে লিখবো যাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এটা হচ্ছে ক্যাপিটাল PAVA ইকুয়ালস টু NART, এটা হবে PBVB ইকুয়ালস টু NB ইন্টু RT, সব এগুলো সাবস্ক্রিপ্টে লেখা, AABB সব এগুলো সাবস্ক্রিপ্টে, ঠিক আছে। তাহলে এর জন্য হলো কি PAVA ইকুয়ালস টু NART, আর পিবির জন্য বি এর জন্য কি হলো PB ইকুয়ালস টু PB ইন্টু VB ইকুয়ালস টু NBRT, ঠিক আছে। তো অবধি এবার আমি এখান দিয়ে এই একই ছবি আঁকবো, ঠিক আছে। দ্য অনলি ডিফারেন্স ইজ এবার এখানে কর্কটাকে ওপেন করে দেওয়া হয়েছে, তো যদি কর্কটাকে বাই চান্স ওপেন করে দেওয়া হয়, ছবিটাকে চেঞ্জ করতে হবে একটু স্লাইটলি, যদি এখান থেকে কর্কটাকে এখান থেকে ওপেন করে দেওয়া হয় তাহলে কি হবে, এখানকার কিছু গ্যাসেস এদিকটায় চলে আসবে, এখানকারও কিছু গ্যাসেস এদিকটায় চলে আসবে, মানে বেসিক্যালি ওদের মধ্যে একটা মিক্সচার তৈরি হয়ে যাবে। আগে দুটো সেপারেট ছিল, এখন ওদের মধ্যে একটা মিক্সচার তৈরি হবে। সো এ গ্যাস কিছুটা এদিকটায় চলে গেছে, ঠিক আছে। আর সিমিলারলি বি গ্যাসটা আবার কিছুটা এদিকটায় চলে এসছে, দুটোই মিক্সড হয়েছে, ঠিক আছে। তোমরা এর ফলে বলতে পারবে কী হবে, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে দুটোরই কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে যাবে, জানো তো কীরকম ভলিউম চেঞ্জ হবে। আচ্ছা, আগে এ গ্যাসটা কত ভলিউম পাচ্ছিল VA, আর বি গ্যাসটা কত ভলিউম পাচ্ছিল VB, কিন্তু খেয়াল করে দেখো এখন কিন্তু এ গ্যাসটা, আমি এটা বুঝতে পারতাম না যে কেন এই জিনিসটা হচ্ছে, আরে ভেবে দেখো এ গ্যাসটা পুরো জায়গাটা জুড়ে রয়েছে, তো পুরো জায়গাটার ভলিউমটাই তো তাহলে অকুপাই করেছে, কত ভলিউম হবে তাহলে VA প্লাস VB, আর বি গ্যাসটা ওটাও পুরোটাই জুড়ে রয়েছে, তাহলে ওটাও VA প্লাস VB হবে, তাহলে এ গ্যাসটার ভলিউমও VA প্লাস VB, বি গ্যাসটার ভলিউমও VA প্লাস VB। দ্য অনলি ডিফারেন্স ইজ এবার ওদের প্রেশারগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, এটা আমাকে লিখ করতে হবে। আলাদা হয়ে গেছে বলতে এই যে যেটা ক্যাপিটাল PA ক্যাপিটাল PB ছিল ওটাকে আমাদের লিখতে হবে স্মল PA স্মল PB, জাস্ট টু ডিফারেন্সিয়েট। তাহলে ক্যাপিটাল PA ক্যাপিটাল PB ওটা হয়ে গেছে স্মল PA আর স্মল PB, ঠিক আছে। তাহলে আফটার ওপেনিং দ্য স্টপ কর্ক, আফটার ওপেনিং দ্য স্টপ কর্ক কী হয়ে গেছে, এটা এ গ্যাসটা হয়ে গেছে হচ্ছে PA ইন্টু VA প্লাস VB ইকুয়ালস টু স্মল পি, কিন্তু এটা হ্যাঁ ওই যা ছিল NART, আর বিটা কী হয়ে গেছে স্মল PB ইন্টু ভলিউম কত হয়ে গেছে VA প্লাস VB ইকুয়ালস টু NBRT। তাহলে আগে ভলিউম শুধু VA ছিল, এখন হয়ে গেছে VA প্লাস VB, কারণ পুরোটা মিক্স হয়ে গেছে। এবার দেখো এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, এটা ইকুয়েশন 3, এটা ইকুয়েশন 4। একটা কথার উত্তর দাও তো, যদি আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3কে যদি আমরা কম্পেয়ার করি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 3কে যদি আমরা কম্পেয়ার করি, দুটোরই রাইট সাইডে NART রয়েছে, তাই তো। তাহলে যদি কম্পেয়ার করা তাহলে কী চলে আসবে, কম্পেয়ার করা হলে চলে আসবে হচ্ছে PAVA ইকুয়ালস টু PA ইন্টু VA প্লাস VB। তাহলে সেখান থেকে আমাদের এবার লোকজন কি ভুল করবে, এই PA আর এই PA কেটে ফেলবে, নো এটা কিন্তু ক্যাপিটাল PA, এটা কিন্তু স্মল PA, দুটো কিন্তু আলাদা। তাহলে এই স্মল PA ইকুয়ালস টু কী আসবে, স্মল PA ইকুয়ালস টু আসবে হচ্ছে ক্যাপিটাল PAVA ডিভাইডেড বাই VA প্লাস VB, ঠিক আছে। সেরকমভাবেই ইকুয়েশান 2 আর 4কে যদি কম্পেয়ার করা হয় কী হবে, এটা আসবে হচ্ছে স্মল PB ইন্টু VA প্লাস VB
ইকুয়ালস টু ক্যাপিটাল পিবি ইন্টু ভিবি। তাহলে এখান থেকে স্মল পিবি কী আসবে? স্মল পিবি আসবে হচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল ভিবি ডিভাইডেড বাই ভিএ প্লাস ভিবি। দ্যাটস ইট, ডান। পার্শিয়াল প্রেশার বেরিয়ে যাচ্ছে আফটার মিক্সিং। ঠিক আছে, আচ্ছা এই যে কর্কটা ওপেন করার আগে দুটো গ্যাস আলাদা ছিল, ঠিক আছে? যেই মুহূর্তে কর্কটা আমি ওপেন করে দিলাম, দুটো গ্যাস কি হলো, একটা আরেকটার সঙ্গে মিক্সড হয়ে গেল। তো একটা কথার উত্তর দাও তো, এই যে মিক্স হয়ে গেল এর জন্য কি বাইরে থেকে কোনো প্রেশার দিতে হলো বা কিছু দিতে হলো, নাকি ও নিজে থেকেই মিক্স হলো? ডেফিনেটলি ও নিজে থেকেই মিক্স হয়ে গেল। তো এই যে গ্যাসগুলো একটা আরেকটার সঙ্গে নিজে থেকেই মিক্স হয়ে গেল, এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে ডিফিউশন। কি বলা হয় এটাকে? দিস ইজ কল্ড ডিফিউশন। বুঝতে পারলে? চলো লেখো সবাই, হোয়াট ইজ ডিফিউশন? হোয়াট ইজ ডিফিউশন? হোয়াট ইজ ডিফিউশন? আচ্ছা বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হচ্ছে ব্যাপন, তাই তো? ব্যাপন কি লিখে রাখো। হোয়াট ইজ ডিফিউশন? ব্যাপন কি? দ্য প্রসেস বাই হুইচ the process by which two or more the process by which two or more non-reacting gases two or more non-reacting gases without any external help intermix with one another spontaneously irrespective of their densities or molar masses to form a homogeneous gas mixture is termed as diffusion. ওকে, তাহলে এটাই হচ্ছে একদম পারফেক্ট এক্সাম্পল অফ ডিফিউশন। নেক্সট লেখো, হোয়াট ইজ এফিউশন? ঠিক আছে, আগে একটু বুঝিনি যে এফিউশন জিনিসটা কী হয়। তো ধরো একটা রকম গ্যাস কন্টেনার, ঠিক আছে, অ্যাকোয়ারিয়ামের মতোই ধরে নাও, ঠিক আছে, তার ভিতরে একটা রকম ডিভিশন টাইপের করা হয়েছে, কাঁচ দিয়েই করা হয়েছে ধরো। এবার তার মধ্যে না একটা ছোট্ট স্লিট বা যেটাকে ওরিফিস বলা হয়, বা একটা ছিদ্র টাইপের করা হয়েছে, টাইনি হোল, একদম ছোট একটা, ঠিক আছে। এবার এখানটায় ধরো কিছু গ্যাস মলিকিউলস রয়েছে, ওকে। এবার বুঝতেই পারছো যে গ্যাস মলিকিউলগুলো এদিকটায় নেই, এদিকটা
প্রচুর পরিমাণে রয়েছে, তোদের মধ্যে মারাত্মক কলিশন হচ্ছে। ফলে তোমরা যদি গ্যাস মলিকুলগুলো হতে তোমরা কি চাইতে? একটা খালি জায়গায় যাওয়ার চেষ্টা করতে। তো গ্যাস মলিকুলগুলো কি করবে, এই হোলটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এদিকটায় চলে আসার চেষ্টা করবে। তো এই যে এরা এদিক থেকে এদিকে বেরিয়ে আসার চেষ্টা করছে থ্রু আ টাইনি হোল অর আ স্মল হোল, একটা সরু ছিদ্রর মধ্যে দিয়ে চলে আসার চেষ্টা করছে, এটাকে বলা হয় হচ্ছে, বাংলায় বলা হচ্ছে সছিদ্র ব্যাপন, ঠিক আছে? আর ইংলিশে বলা হয় হচ্ছে এফিউশন। তো লেখো দ্য প্রসেস বাই হুইচ a gas escapes its container. The process by which a gas escapes its container through a tiny hole, ব্র্যাকেটে লিখে রাখো, or pinhole, through a tiny hole or pinhole into a vacuum or a region of lower pressure is called effusion. ওকে, আচ্ছা আজকে লাস্ট টপিক হেডিং দাও, গ্রাহামস ল অফ ডিফিউশন। আজকে লাস্ট টপিক, গ্রাহামস ল অফ ডিফিউশন। গ্রাহামের সূত্র, হ্যাঁ, গ্রাহামস ল অফ ডিফিউশন অর এফিউশন, দুটো নিয়েই অ্যাকচুয়ালি দুটো সেম কনসেপ্টই না, দুটোই তো দৌড়াদৌড়ি করছে গ্যাস মলিকুলগুলো আলটিমেটলি। শুধু এফিউশনের ক্ষেত্রে হচ্ছে একটা টাইনি হোল থাকতে হবে, ডিফিউশনে কোনো হোল থাকবে না এরকম। দেখো অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার the rate of diffusion of a gas is inversely proportional to the square root of the density of the gas. Square root of the density of the gas. Square root of the density of the gas. ঠিক আছে? তো রেট অফ ডিফিউশন, দেখো ডিফিউশন দিয়ে বলো বা এফিউশন দিয়ে বলো ব্যাপারটা একই হবে। অর এফিউশন, যেটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। দেখো স্বাভাবিক ব্যাপার, ডেন্সিটি বেশি মানে গ্যাসটা ভারী, তো ওটা বেশি তাড়াতাড়ি মুভ করতে পারবে না। আর কোনো গ্যাস তাড়াতাড়ি মুভ করছে তার মানে ডেন্সিটি অনেক কম, হালকা, ঠিক আছে? তো রেট অফ ডিফিউশন অর এফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি, ঠিক আছে? আচ্ছা, তো প্রপোর্শনালিটি যদি উঠে যায় একটা কনস্ট্যান্ট আসে, দ্যাট কনস্ট্যান্ট ইজ ক্যাপিটাল কে হেয়ার, ওকে, বাই রুট ডি, যেখানে ক্যাপিটাল কে হচ্ছে এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, নাও ইফ ইউ রিমেম্বার দেয়ার ওয়াজ আ টার্ম কল্ড ভেপার ডেন্সিটি, মনে আছে ভেপার ডেন্সিটি? আচ্ছা, বিফোর গোয়িং ইনটু ভেপার ডেন্সিটি, আমি ধরলাম যে কোনো একটা গ্যাস যার ডেন্সিটি হচ্ছে ডিএ, তাহলে ওর রেট অফ ডিফিউশন আর এফিউশন কী হবে? আর এ প্রপোর্শনাল টু 1/√ডিএ। আরেকটা গ্যাস ধরে নাও বি, যার ডেন্সিটি হচ্ছে ডিবি, তাহলে ওর রেট অফ ডিফিউশন আর এফিউশন কী হবে? আর বি প্রপোর্শনাল টু 1/√ডিবি। তো তাহলে এই দুটোকে যদি আমি বাই করি, আর এ বাই আর বি করে দিই, তাহলে কী চলে আসবে? এটা চলে আসবে হচ্ছে √ডিবি বাই ডিএ, ওটা উল্টে উপরে চলে যাবে, তাই তো, √ডিবি বাই ডিএ, ঠিক আছে?
আচ্ছা, নাও ইফ ইউ রিমেম্বার দের ওয়াজ এ টার্ম কল্ড ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি কোথায় হয়েছিল এটা আমাদের? ভেপার ডেন্সিটি আমাদের হয়েছিল হচ্ছে বেসিক কনসেপ্টের চ্যাপ্টারে। ভেপার ডেন্সিটি ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ডি। ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ডি। তো মনে রাখতে হবে ভেপার ডেন্সিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আওয়ার নর্মাল ডেন্সিটি। ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি যে যে গ্যাসটা ডেন্সিটি বেশি তার ভেপার ডেন্সিটিও বেশি হবে। তাহলে এই যে আর এ বাই আর বি ইকুয়ালস টু যেটা এসছে যে রুট ওভার ডিবি বাই ডি এ, আমি যেটাও লিখতে পারি যে রুট ওভার ক্যাপিটাল ডিবি বাই ক্যাপিটাল ডি এ, মানে ভেপার ডেন্সিটি অফ বি ডিভাইডেড বাই ভেপার ডেন্সিটি অফ এ, তার পুরোটা রুট ডেফিনেটলি লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কি করা যেতে পারে? আমরা এটাও জানতাম যে ভেপার ডেন্সিটি বার করা হয় কী করে। তো উই শুড নো দ্যাট ভেপার ডেন্সিটি যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হচ্ছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোলার মাস বাই টু, তাই তো? মলিকুলার মাসকে টু দিয়ে ডিভাইড করলে আমরা ভেপার ডেন্সিটি পাচ্ছিলাম, মনে থাকা উচিত। তাহলে স্যার ভেপার ডেন্সিটি অফ এ গ্যাস ইজ মোলার মাস অফ এ গ্যাস বাই টু, আর ভেপার ডেন্সিটি অফ বি গ্যাস ইজ ইকুয়ালস টু মোলার মাস অফ বি গ্যাস বাই টু। তাহলে এই যে ফর্মুলাটা আমাদের এসছে যে আর এ বাই আর বি, মানে রেট অফ এফিউশন আর ডিফিউশন অফ এ বাই রেট অফ ডিফিউশন আর এফিউশন অফ বি ইকুয়ালস টু হচ্ছে নর্মাল ডেন্সিটি অফ বি বাই নর্মাল ডেন্সিটি অফ এ ইকুয়ালস টু ভেপার ডেন্সিটি অফ বি বাই ভেপার ডেন্সিটি অফ এ। তো ওখানটায় তো আলটিমেটলি টুগুলো কেটে গিয়ে কী পড়ে থাকবে? মলিকুলার মাস অফ বি বাই মলিকুলার মাস অফ এ। ঠিক আছে? ঠিক আছে, আর এখান থেকে লাস্ট একটা জিনিস আসবে হচ্ছে রিলেশন বিটুইন মোলার মাস অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস ডিফিউজড অর এফিউজড, মানে কতটা গ্যাস ডিফিউজড হয়েছে বা এফিউজড হয়েছে তার ভলিউম, তার সঙ্গে মোলার মাসের সম্পর্ক। তো কী করে বেরোবে সেই সম্পর্ক? দেখো, রেট অফ ডিফিউশন আর এফিউশন মানে হচ্ছে পার ইউনিট টাইমে কতটা ভলিউম ডিফিউশন হচ্ছে। তো আমি ধরে নিলাম যে এ গ্যাসটায় টি টাইমে ডিফিউশন হচ্ছে ভি এ ভলিউম, তাহলে ইউনিট টাইমে কত হবে? সেটাই হবে রেট ভি এ বাই টি। আর বি গ্যাসটার জন্য ধরে নিলাম টি টাইমে ডিফিউশন হচ্ছে ভিবি, তাহলে ও রেট অফ ডিফিউশন কী হবে? ভিবি বাই টি, তাই তো? তো তাহলে সেখান থেকে আমাদের আর এ বাই আরবি কী আসছে? আর এ বাই আরবি আসছে হচ্ছে ভি এ বাই টি ডিভাইডেড বাই ভিবি বাই টি। যদি টি কেটে যায় তাহলে কী পড়ে থাকবে? শুধু ভি এ বাই ভিবি পড়ে থাকবে। আচ্ছা, আবার আমাদের এখানে কি এসছে? আর এ বাই আরবি ইকুয়ালস টু কি? রুট ওভার এম বি বাই এম এ। তাহলে আমি লিখতে পারি না যে তাহলে দেয়ার ফোর ভি এ বাই ভিবি দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার এম বি বাই এম এ। কেন বুঝতে পারলে তো? আরে আর এ বাই আরবি হচ্ছে রুট ওভার এম বি বাই এম এ, আবার আর এ বাই আরবি হচ্ছে ভি এ বাই ভিবি, তো কম্পেয়ার করে তো এটাই আসছে। দ্যাটস ইট। নোট করে নাও, আজকের মতো পড়া শেষ। কাল সকালে দেখা হচ্ছে। নোটস পাঠাও সবাই তাড়াতাড়ি করে।